আচ্ছা, আজকে আমরা সাহিত্যের ইতিহাসের বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করব। বৈষ্ণব পদাবলী, আমরা যদি প্রথমেই বৈষ্ণব পদাবলীর কথা ভাবি, সেই ক্ষেত্রে যে বৈষ্ণব পদাবলী কী টাইপের প্রশ্ন আসে সেটা যদি প্রথমেই দেখা যায়, এক, বৈষ্ণব পদাবলী থেকে আমাদের কবিকে কেন্দ্র করে, মানে কবির বিভিন্ন ইনফরমেশানকে কেন্দ্র করে আমাদের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয়ত, এই যে পদগুলো রয়েছে সেই পদগুলো সম্পর্কিত আমাদের প্রশ্ন আসতে পারে, পদ নির্ণয় সম্পর্কিত আমাদের প্রশ্ন আসতে পারে, এবং বৈষ্ণব তত্ত্ব কথা নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। আমাদের সাহিত্যের ইতিহাসে যতগুলো পর্ব আছে, বা আমাদের ধরো এই যে যত সিলেবাস আছে 9, 10, 11, 12 মিলিয়ে, তার মধ্যে সব থেকে উত্তর করতে পারাটা একটু ডিফিকাল্ট জায়গাটা আমাদের বোধহয় বৈষ্ণব পদাবলী। তার কারণ কি, ব্যাকরণটাকেও বুঝে নিলে খানিকটা করতে পারবে, মানে ব্যাকরণ এবং এই অংশটার থেকে, মানে সাহিত্যের ইতিহাস থেকে বিশেষ করে বৈষ্ণব পদাবলী। সাহিত্যের ইতিহাসের প্রাগাধুনিক যুগ বলো, আধুনিক যুগ বলো, অন্য অন্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে সহজেই কিন্তু একটু ইনফরমেশন পড়ে নিলেই কিন্তু সেখান থেকে উত্তর করতে পারা যায়, কিন্তু বৈষ্ণব পদাবলী একটু ব্যতিক্রমী জায়গা। কারণ কি, বৈষ্ণব পদাবলী, সবাই একটু মিউট করে দেবে, হ্যাঁ। বৈষ্ণব পদাবলী তোমার কতগুলো জিনিসের উপরে ভর করে বৈষ্ণব পদাবলীতে উত্তরগুলো করতে পারবে। প্রথম কথা, বৈষ্ণব পদাবলী কি এই বিষয়টা যদি না বোঝা যায় এর থেকে উত্তর করা সম্ভব নয়। দ্বিতীয়ত, বৈষ্ণব পদাবলীতে বেশ কিছু তত্ত্ব কথা আছে, সেই তত্ত্ব কথাগুলোকে না ফিল করতে পারলে পদগুলো নির্ণয় করতে পারা যাবে না। তৃতীয়ত, এর যে পর্যায়গুলো, সেই পর্যায়গুলো নিয়ে একটু বিশেষ ধারণা থাকা দরকার। তা না হলেও কিন্তু, কারণ কি দেখো, শুধু পদ নয়, পদ দিয়ে পদকর্তা দিতে পারে, পদ দিয়ে পর্যায় দিতে পারে, এরকম নানান রকম দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে এই ক্লাসটাতে সার্বিকভাবে চেষ্টা করব যে বৈষ্ণব পদাবলীর A to Z সমস্ত বিষয়টা বুঝে নেওয়া। ইনফরমেশনের দিক দিয়ে বলো, তত্ত্ব কথা বলো, যাই বলো না কেন, এই ক্লাসটা একটু মন দিয়ে শুনলে আমার মতে যে বৈষ্ণব পদাবলী নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। একবারে মন দিয়ে একটু শোনো, দেখো যে সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে। যেমন ইনফরমেটিভ হবে তেমনি তত্ত্বমূলকও হবে, সমস্ত দিকটাই এই ক্লাসটা কভার করবে। চলো শুরু করা যাক। আমরা তারপরে এই ক্লাসটার পরে আমরা বরং একটা এই কোশ্চেন আনসার সেশন রাখবো, যেহেতু আজকে আমাদের শেষ লাইভ ক্লাস হচ্ছে, তো সেই কারণে আমরা শেষে একটা তোমার কোশ্চেন আনসার পর্ব রেখে দেবো। প্রথমেই দেখো, বৈষ্ণব পদাবলীকে বুঝতে গেলে আমাদের যে বিষয়টা সবার আগে বোঝা দরকার, যে বৈষ্ণবীয় পঞ্চরস। এই বৈষ্ণবীয় পঞ্চরস বুঝতে গেলে আমাদের আগে, তারও আগে যেটা বুঝে আসা দরকার সেটা হচ্ছে একটু ভাবটাকে বুঝে। স্ক্রিনটা একটু জুম করবেন স্যার, স্ক্রিনটা একটু জুম করবেন। স্ক্রিনটা জুম তো এর থেকে আর হবে না, তুমি একটু রোটেট করে নাও। মোবাইলে দেখছো? মোবাইলে যদি দেখে থাকো একটু রোটেট করে নাও স্ক্রিনটাকে। আচ্ছা ঠিক, আমি বলছি, বললেই হবে, শুনতে বুঝতে পারবে। দেখো, আচ্ছা, যদি বৈষ্ণবীয় পঞ্চরসের কথা বলি, সেক্ষেত্রে রসটা এসে দাঁড় করাচ্ছে, এবং বারে বারেই দেখবে যে আমাদের বাধা সৃষ্টি করে এই রস, ভাব ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের একটা গা গোলানো ভাব আছে। তো রসটা বোঝার আগে আমরা বরং এক কথায় একটু, যদি একেবারে সহজভাবে যদি বোঝা যায় যে ভাবটা কি, তাহলে সেক্ষেত্রে বলতে হয় যে আমাদের মনের মধ্যে, আমরা এই যে জন্মাবার পর থেকেই আমাদের মনের মধ্যে কিছু ভাব থেকে যায়, হ্যাঁ, একেবারে স্বতঃস্ফূর্তভাবে জন্মসূত্রেই আমরা এগুলো প্রাপ্ত করি। যেমন জন্মাবার পরেই কিন্তু আমাদের ব্যথা হয়, আমাদের হাসি হয়, আমাদের দেখবে কান্না হয়, ঠিক আছে, আমাদের তারপরে ধীরে ধীরে রাগ হয়। এই যে যে ব্যথা, দুঃখ, এই যে যে কষ্ট, এই যে যে ভালো লাগা, এই যে যে আনন্দ, হ্যাঁ, এই যে যে বিষয়গুলো, এইগুলো কিন্তু ভাব পর্যায়। যখন আমার মধ্যে ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো উদ্ভূত হচ্ছে, তখন সেটা ভাব। অর্থাৎ আমার মধ্যে রাগের ভাব রয়েছে, আমার মধ্যে আনন্দের ভাব রয়েছে, আমার মধ্যে শোকের ভাব রয়েছে। এই যে যে বিষয়গুলো, এটাকে ভাব পর্যায়ে আমরা বলছি। এখন তোমার আমাদের যদি ওই কাব্যতত্ত্বতে যাই, আমরা দেখব যে ভারতীয় কাব্যতত্ত্বের ওই রসের আলোচনা প্রসঙ্গে তোমার ভরতেরা বলে গেছেন যে ভারতীয় 9টা রসের কথা কিন্তু তারা আইডেন্টিফাই করছে, নবরসের কথা, এবং মানে 9টা ভাব থেকে 9টা রস।
অ্যাকচুয়ালি ভাব, সেই ভাবটার পরিণতি হচ্ছে রস। কীরকম ভাবে? ধরো আমার মধ্যে দুঃখ ভাব আছে, হ্যাঁ, আমার মধ্যে শোক আছে। এই শোকটা যখন কোনো কবি কোনো কাব্যে প্রকাশ করছে, সেই শোকটাই আসলে তখন রস হয়ে যাচ্ছে। তাহলে আমার মধ্যে যখন সেটা ছিল, শুধু ব্যক্তি আমি তো যখন সেই ফিলটা করছি, সেটা হচ্ছে ভাব। আর যখন সাহিত্যে সেটা প্রস্ফুটিত হচ্ছে, তখন সেটা রস বলা যায়। আমরা যদি সিম্পল কথায় বুঝি তাহলে এইটুকু বুঝবো, ভাব প্লাস রস বা ভাব বনাম রস, আমাদের এইটুকু বুঝলেই হবে যে আমার মধ্যে আনন্দের যে ভাবটা রয়েছে, সেইটা যখন কোনো সাহিত্যিক সাহিত্যে ফুটিয়ে তুলছে, তখন সেটা রস পর্যায়ে উন্নীত হচ্ছে। হ্যাঁ, এরকম নবরসের কথা, মানে নটে স্থায়ী ভাবের কথা বলা হয়েছিল, শান্ত, দস্য, সখ্য, বাৎসল্য ইত্যাদিতে, শান্ত থেকে শৃঙ্গার রস ইত্যাদি ইত্যাদি ভাব দেখবে রস পরিণত। এই যে শান্ত ভাব থেকে যখন রসে যাচ্ছে, এই যে যে মানে একটা স্থায়ী ভাব, তখন তার রস পরিণতি ঘটছে। তো এইটা তো বুঝলাম যে এইগুলো তো আমাদের মনের মধ্যে ছিল, হ্যাঁ সত্যিই থাকে। আমাদের মনের মধ্যে দুঃখ থাকে, শোক থাকে, আনন্দ থাকে, বেদনা থাকে, ইত্যাদি থাকে, এগুলো ঠিক আছে। কিন্তু এই যে যে নটা রসের কথা, এবং নটা কিন্তু স্থায়ী রস, তারপরে আবার পরবর্তীকালে নানান রকম অস্থায়ী রস আছে, হ্যাঁ, অবলম্বন রস আছে, ইত্যাদি ইত্যাদি। ও প্রসঙ্গে আমাদের এখন না গেলেও চলবে, আমাদের এইটুকু বুঝলেই হবে যে ভাব বিষয়টা কি। এখন এই যে যে নবরসের কথা নিয়ে এত আলোড়ন হলো, এত আলোচনা হলো, অথচ বৈষ্ণবরা এসে চট করে বললেন যে না, ওদের মতে, বৈষ্ণবদের মতে রস পাঁচটা। এত রসের কথা তারা মানতে চাইলেন না, মানলেনও না। তারা পঞ্চরসের কথা বললেন, এবং তারা যে রসের কথা বললেন তা দেখা গেল যে ওই নবরস, যেটা ওই যে শোক, কাম, ক্রোধ ইত্যাদি ইত্যাদির উপর ডিপেন্ডেন্সি ছিল, যেগুলো মানে যেগুলো আমরা সচরাচর ফিল করে থাকি, সেইগুলো থেকে একটু আলাদা পর্যায়ে মনে হলো এদের রসগুলোকে। কীরকম করে? যদি এইটা বুঝতে গেলে আমাদের একটু বৈষ্ণব ভাবধারাকে বুঝতে হবে। বৈষ্ণবরা মনে করেন যে এই পৃথিবীতে, এই জগৎ সংসারে আমরা সকলে জীব, এবং আমাদের ঊর্ধ্বে একজন রয়েছেন, তিনি ঈশ্বর হতে পারেন বা ঈশ্বর। হ্যাঁ, এই যে তার সঙ্গে আমাদের সম্পর্ক, এর মাঝখানে আর কোনো জিজ্ঞাসা নেই। আমরা জীব, আমাদের সঙ্গে ওই যে ভগবান, সেই ভগবানের সম্পর্ক। এই যে যে আমার সঙ্গে, এছাড়া আমাদের মানে জগৎ সত্য, এই জগৎ মিথ্যা, ঈশ্বর সত্য, এই যে এই তত্ত্বের ভিত্তিতে খানিকটা। এখন যদি জগৎ যদি মিথ্যা হয়, তার তো অন্যান্য ভাবও তো মানে সত্য বলে হতে পারে না, সেগুলোও তো মিথ্যা। তাহলে এই যে আমি, আমার অস্তিত্বটাকে এখানে বিলীন করে দেওয়া হলো। অর্থাৎ আমি যদি থাকতাম, তখন আমার রাগ থাকতো, আনন্দ থাকতো, বেদনা থাকতো, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু থাকতো, কিন্তু আমিই তো নেই এখানে। তারা বলছে আমার সঙ্গে আমি ব্যক্তি, আমি নই, আমার সঙ্গে ভগবানের সম্পর্ক, এইটাই হচ্ছে শেষ কথা। যখন এইটা শেষ কথা বলা হচ্ছে, তখন আমার অস্তিত্ব বিলীন হচ্ছে। আর আমার অস্তিত্ব যদি বিলীন হয়, সেক্ষেত্রে ওই যে ষড়রিপু যেটাকে আমরা বলছি, বা আমাদের মধ্যে যে এই যে দুঃখ, বেদনা ইত্যাদি ইত্যাদি যেগুলো বলছি, সেগুলো থাকার কথা নয়। সুতরাং সেইগুলোকে অ্যাবলিশ করে দেওয়া হলো। এরা কি বলছে? যে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক হবে, সেইটাকেই, সেই তার মধ্য দিয়ে আমাদের লেনা দেনা। এই যে যে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কের পার্সপেক্টিভে আমাদের মধ্যে এই রসগুলোকে তারা ভাগ করেছে পঞ্চরসের কথা। দেখো, প্রথমে এই পঞ্চরসের, মানে এই পঞ্চরসের কথা তোমরা বারে বারে শুনেছো, অনেক ক্ষেত্রেই হয়তো শুনেছো বিষয়টা। দেখো, প্রথমে আসে শান্ত রস। হ্যাঁ, আচ্ছা, ইন কেস যদি কোথাও জটিল মনে হয় বিষয়টা, সেইখানে আমাকে একটু দাঁড় করিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? সেখান থেকে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ইনকেস যদি কোথাও সমস্যা মনে হয়, টপিকের বাইরের কোশ্চেন আমরা পরে করব। যদি এই টপিক ভিত্তিক কোনো প্রশ্ন মনে হচ্ছে যে বুঝতে অসুবিধা হচ্ছে, মানে আমি যা বলছি, তখনই আমাকে দাঁড় করে একটু জিজ্ঞাসা করে নিও। আচ্ছা, দেখো, শান্ত রস, তারা 5 প্রকার রসের কথা বলছে: শান্ত রস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মধুর রস। তুমি ভেবে দেখো, ভগবানকে সামনে রেখে তুমি, তোমার সঙ্গে ভগবানের রাগারাগি বা মারামারির সম্পর্ক হতে পারে না, কিন্তু তোমার সঙ্গে ভগবানের ক্রোধের সম্পর্ক হতে পারে না। কিন্তু হতে পারে কি, তুমি ভগবানের সঙ্গে ক্রোধ করছো, তুমি মনোমালিন্য হতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু তুমি ভগবানের সঙ্গে মানে রাগ করে ফেলছো, এইটা কিন্তু হয় না। ওই জন্য কিন্তু বৈষ্ণবীদের মতে ওই টাইপের ভাবগুলো বা রসগুলো কিন্তু স্থান পায়নি। কি স্থান পেয়েছে? শান্ত রস। প্রথমত তারা 5টা রসের কথা বলছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর রস। এই প্রত্যেকটাকেই আমরা যদি ভগবানকে সামনে রেখে আমি যদি নিজেকে কল্পনা করি, তাহলে দেখবো আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। প্রথমে আমরা যদি শান্ত রসের কথা বলি, শান্ত রসটা কি? শান্ত রসে ভক্ত মনে করছেন যে ঈশ্বর সমস্ত কিছু, তার উপরেই তিনি নিরাকার, তিনি সর্বব্রহ্ম, এবং তাকে তিনি সর্বস্ব সঁপে দিয়েছেন। হ্যাঁ, যা হচ্ছে তার,
হ্যাঁ, আমার কোনো দায় নেই, যা হচ্ছে সেই করছে, সেই সমস্ত কিছু করছে। এই যে যখন আমি তার কাছে সম্পূর্ণরূপে সঁপে দিচ্ছি, তখন সেটা হচ্ছে শান্তরস। তাহলে ভক্ত ভগবানের সম্পর্ক, এখানে ভক্ত পুরোপুরি ভগবানের উপরে সঁপে দিয়েছেন নিজেকে, এই জন্য এইটা হলো শান্তরস। বেশ, নেক্সট দাস্যরস। দাস্যরস কীরকম, যে এখানে ভগবান এবং যে ভক্ত রয়েছে তাদের মধ্যে প্রভু ভক্তের সম্পর্ক। ভগবানকে এখানে প্রভু বলে মানা হচ্ছে এবং ভক্ত এখানে দাস। দেখবে যে আমরা নানান রকমের মন্দির বলো, মসজিদ বলো, যেখানেই বল, আমরা কিন্তু গিয়ে সেখানে সেবা করার চেষ্টা করি, তাই না? তাহলে এই যে দাস্য ভাব থেকেই কিন্তু এই সেবাটা আসছে। কিন্তু গুরুদ্বারা বলো, দেখবে যে এরকম বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কিন্তু সেবা করতে মানে আমাদের মন চায়। হ্যাঁ, এই যে আমরা সেবা করছি, এই সেবাটা কিসের থেকে? ভগবানকে আমরা প্রভুরূপে কল্পনা করেছি এবং ভক্ত এখানে কিন্তু দাস। এই দাস তাই প্রভু মানার পরে তাকে কিন্তু প্রভুরূপে তোমার পূজা করছে, তার ভক্তি করে দিচ্ছে। যেমন হনুমান রামচন্দ্রের সম্পর্কের কথা আমরা এখানে ধরতে পারি। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে সখ্যরস। সখ্যরসটা কি? সখা। আমরা ওই কৃষ্ণ বাসুদেবের কথা শুনেছি যে এখানে পরস্পরেরা বন্ধু সুলভ। হ্যাঁ, এখানে এই যে সখা সম্পর্কে যেহেতু পরস্পর সখা, সেহেতু কিন্তু এখানে উঁচু নিচু কোনো ব্যাপার নেই। হ্যাঁ, শান্তরস বা দাস্যরসের ক্ষেত্রে ভগবান কিন্তু একটা হায়ার অথরিটিতে বাস করছিল। হ্যাঁ, উপরে ভগবান, নিচে তার প্রভু ভক্ত। কিন্তু এইখানে আমরা যে সখ্যরসের কথায় আসি, সখ্যরসে কিন্তু পাশাপাশি সহ অবস্থান করছে। অর্থাৎ ভগবানও যেমন গুরুত্বপূর্ণ, এদিকে ভক্তও কিন্তু মানে সমপরিমাণে গুরুত্বপূর্ণ। অবশ্যই এমন কিছু ঘটবে না যা একেবারে অনভিপ্রেত, সেরকম নয়। হ্যাঁ, কিন্তু দুজনে যে এই যে আমরা যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার বন্ধুদের সঙ্গে যখন খেলা চলছে, ঘোরাফেরা করছে, সেই সময়ের যে চিত্র, সেইগুলো কিন্তু সখ্যরসের মধ্যেই পড়ছে। আচ্ছা, নেক্সট আসছে বাৎসল্য রস। আমরা যদি ওই যশোদা মাতার কথা এবং কৃষ্ণের সম্পর্কের কথা বিচার করি, তখন দেখব কিন্তু এই বিষয়টা আমাদের সামনে চলে আসবে। বাৎসল্য রস, ভগবানকে এখানে সন্তান হিসাবে দেখা হচ্ছে, আর ভক্ত এখানে কিন্তু তোমার গার্জিয়ান। তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো কোনো? না স্যার, তেমন ঠিক আছে। ঠিক আছে, আর বুঝতে কোনো অসুবিধা নেই তো? না 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 না, বুঝতে পারছি। ঠিক আছে, দাঁড় করাবে। ঠিক আছে, আমি যেহেতু স্ক্রিনে প্রেজেন্ট করছি, আমি তোমাদের সবসময় এখানে দেখতে পাচ্ছি না, তো আমাকে যেখানে ইয়ে হবে সেখানে দাঁড় করিয়ে আমাকে একটু কোশ্চেন করবে, তাহলে আমি সেইখানটায় আবার বুঝিয়ে দেবো। কারণ কি অনেকগুলো বোঝার জিনিস আছে, তো আমি মানে একবারে শেষে গিয়ে যদি বুঝতে না যাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। সুতরাং চেষ্টা করো প্রত্যেকটা ইনসিডেন্ট জন্য বুঝে নেওয়ার, তাহলে বিষয়টা দেখবে ক্লিয়ার হয়ে গেছে। এবং আমি বারে বারে বলছি, ক্লাসটা একটু ধৈর্য ধরে শুনবে, দেখবে যে বৈষ্ণব পদাবলী নিয়ে আর সমস্যা হবে না। কিন্তু একেবারে যেখান থেকেই তুমি শুরু করো বৈষ্ণব পদাবলী, দেখবে যে তুমি পারছো। এনিহাও, বেশ, চলো তাহলে আমরা শান্ত পেলাম, দাস্য পেলাম, সখ্য পেলাম, বাৎসল্য পেলাম। বাৎসল্য যে ভগবান এখানে তাহলে সন্তান এবং ভক্ত তোমার ভক্ত এখানে পিতামাতা, এরকম ব্যাপারটা। মা যশোদার সঙ্গে কৃষ্ণের সম্পর্ক। হ্যাঁ, বাৎসল্য রসের একটা উদাহরণ। আচ্ছা, এবার আসছে মধুর রস। আচ্ছা, খেয়াল করো যে মধুর রস যখন আমরা বলবো, যদি তোমরা এরকম কাপেলকে আইডিয়া করতে পারো, সেটা খুব ভালো হয়। হ্যাঁ, যে প্রেমিক প্রেমিকা, হ্যাঁ, বা স্বামী স্ত্রী, হ্যাঁ, এইটাকে যদি কল্পনা করা যায়, যদি আমরা দেখো যে অর্ধাঙ্গিনী হচ্ছে, তাকে কখনো তোমার প্রভু হিসাবে মানছি, তাই না? সেই সর্বেশ্বর্বা, তার কাছে আমরা নিজেদেরকে সঁপে দিই, ভালোবাসার মানুষের কাছে নিজেদেরকে সঁপে দিচ্ছি। তাহলে সেইটা দেখো, এই যে সঁপে দিচ্ছি যখন, সেটা শান্তরস হচ্ছে। আমরা যখন তার সঙ্গে দেখবে যে অনেক সময় প্রভু দাসের সম্পর্ক হয়ে চলে আসে। তুমি দেখবে কোনো কোনো ক্ষেত্রে এমন আসবে যেখানে তাকে আমরা হায়ার অথরিটি মানছি। হ্যাঁ, আমরা পরস্পর পার্টনারকে, সে ছেলে মেয়ে দুই পক্ষের দিক দিয়েই ভাবা যেতে পারে কিন্তু। আচ্ছা, কখনো কিন্তু আমরা তাকে বন্ধু রূপে দেখছি। এই টাইমে যুক্ত না হলে এই মুশকিলটা হয় গো। কখনো তাকে কিন্তু আমরা বন্ধু রূপে পাচ্ছি, আবার কখনো তাকে কিন্তু সন্তান সম আদর করছি। তার মানে এই যে মধুর রসটা হচ্ছে প্রেমের সর্বোচ্চ পর্যায় হচ্ছে। এখানে যেমন শান্ত আছে, এখানে যেমন দাস্য ভাব আছে, এখানে যেমন সখ্য রস আছে, এখানে যেমন বাৎসল্য রস আছে, এবং সর্বোপরি আছে মধুর রস। ঠিক আছে, অর্থাৎ যখন প্রেমের চরমতম পর্যায়ে পৌঁছে যাওয়া যায়, তখন কিন্তু এই মধুর রসে উন্নীত হওয়ায় রাধাকৃষ্ণের প্রেম লীলা কিন্তু এই মধুর রসের চূড়ান্ত পর্যায়। এবং এই জন্য বৈষ্ণবীয়দের মতে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস। নেক্সট, আচ্ছা,
রস ব্যাপারটা বোঝা গেছে? স্যার বলছি স্যার যে মধুর রসটা কি? মধুর রসটা হচ্ছে, মধুর রসটা ওই যে তুমি ভাবো না যে প্রেম লীলা, মানে পরস্পর পরস্পরকে যখন ভালোবাসা হচ্ছে, হ্যাঁ, যখন সেই সম্পর্কটা তৈরি হচ্ছে, প্রেমের পরিণয় নাকি? প্রেমের পরিণয় না, প্রেমটাই প্রেমের পরিণয় বলে আসলে আদতে ওরকম ভাবে কিছু হয় না। প্রেম যখন প্রেমে সে পড়ছে, যখন যে ভালোবাসায় পড়ছে, তখন সে মধুর রসে উন্নীত হচ্ছে। তুমি ভাবো যে শুধু শান্ত যদি হয়, মানে শুধু সোপে দেওয়া যদি হয়, আমি প্রভু যদি মনে করি, শুধু একজনকে কাউকে আমি প্রভু মনে করছি, হ্যাঁ, তাহলে তার সঙ্গে কিন্তু আমার ভালোবাসার সম্পর্ক নয়। কিন্তু আমার ভালোবাসার যে সম্পর্ক রয়েছে তার মধ্যে কিন্তু আমি এই সমস্ত বিষয়গুলো, সমস্ত গুণগুলো কিন্তু খুঁজে পাচ্ছি, তাই নয় কি? আমি তার মধ্যে তাকে আমি পঞ্চরসের নোটসটা যদি একটু গ্রুপে দেওয়া যেত স্যার খুব ভালো হতো। কি নোটটা? নোটটা পড়ে নিলে ভালো হতো আমার মনে হয়। হ্যাঁ স্যার। নোট তো দেওয়া দেওয়া হয়েছে আজকে একটা। না না, পঞ্চরসটা নেই ওখানে। আচ্ছা পঞ্চরস, হ্যাঁ পঞ্চরস, ঠিক আছে, একটু স্ক্রিনশট দিয়ে রাখো, অসুবিধা নেই। আচ্ছা, এটা আসলে কি হ্যালো। বলতো, এইটা আসলে তোমাদের ইনফরমেশনের দিক দিয়ে গুরুত্বপূর্ণ নয়, তোমাদের বৈষ্ণব হ্যালো? পদাবলী পড়তে গিয়ে। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি মধুর রসটা এরকম না যে আত্মার সাথে পরমাত্মার মিলন? এটা পরে আসছি আমরা, পরে যাব, মানে ওইটাতে এখনই যাওয়ার দরকার নেই আমাদের। আপাতত আমরা নরনারীর প্রেম বুঝি, তাহলেই হবে, যাবো ওটা আমরা। আচ্ছা, বুঝতে পারলাম? আপাতত এইটুকু বোঝা যাক যে মধুর রসটা কি। আমরা মানব মানবী দিয়ে বুঝি, তারপরে আমরা দেবতা দিয়ে বুঝবো, ঠিক আছে? পরস্পর যখন আমরা গভীর প্রেমে পড়ছি, তখন কিন্তু এই মধুর রস হচ্ছে। হ্যাঁ, ওই যে বললে তুমি যে মানে ভগবান এখানে দেখো যে আমরা একটু পরেই দেখবো যে শ্রীকৃষ্ণ আসলে এখানে পরমাত্মার প্রতীক, আর রাধা এখানে জীবাত্মার প্রতীক। এই যে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন ঘটছে, সেইটাই মধুর রস হচ্ছে। আসলে ওইটা তত্ত্বকথাকে বাদ দিয়ে আমরা যদি বলি রাধা এবং শ্রীকৃষ্ণ, বা একজন মানবী এবং মানব, এই দুইজনের যখন মিলন ঘটছে, সেইটা মধুর রস হচ্ছে, ঠিক আছে? বা আমরা আমাদের প্রচলিত অর্থে যদি আমরা বলি, আমরা যখন প্রেমে পড়ছি, আমরা যখন ভালোবাসায় পড়ছি, তখন আমরা মধুর রসে উন্নীত হচ্ছি। এই মধুর রসের মধ্যে দেখো সমস্ত গুণাবলী বর্তমান। তাহলে এইটা হলো বৈষ্ণবীয় পঞ্চরস। একে যদি আমি একটু সংক্ষিপ্ত করতে পারি, তাহলে এরকম দাঁড়ায়, দেখো রসের নাম শান্তরস। ভক্তের ভূমিকা এখানে কি? তুমি ভাবো শান্তরসে ভক্তের ভূমিকা কি? সে জ্ঞানী এবং ধ্যানমগ্ন, ভগবানের নিরন্তর সে ধ্যান করে যাচ্ছে। ভগবানের রূপ এখানে নিরাকার পরমেশ্বর, কারণ শান্তরূপে কিন্তু ভগবানকে একেবারে নিরাকার কল্পনা করেছে এবং পরমেশ্বর রূপে কল্পনা করা হয়েছে। সেই জন্য ভগবান কিন্তু এখানে নিরাকার এবং পরমেশ্বর। আর মূল গুণ এখানে কি? বৈরাগ্য এবং শান্তি। দ্বিতীয়টাই আমরা পেলাম হচ্ছে দাস্য। সেখানে কি ভক্তের ভূমিকা কি? সেখানে সেবক। হ্যাঁ, টুম্পা কেউ কিছু বলছো? যদি কোনো কথা বলার থাকে বলবে, না হলে কিন্তু মাইকটা অফ করে রেখো। স্যার আচ্ছা, বলছি যে, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে বৈষ্ণব পদাবলীতে যদি বলা হয় কয়টি রস আছে, তাহলে অ্যাকচুয়ালি এটা 5টি রসের হবে স্যার এক্সামের সময় যদি বলি। পঞ্চরস, হ্যাঁ, বৈষ্ণবীয়দের হ্যাঁ, মতে পঞ্চরস। আপনি তো বললেন মোটামুটি 9টি 10টি রস আছে, কিন্তু এই প্রধান 5টি রসই তো প্রাধান্য পেয়েছে। মানে বৈষ্ণবীয়দের মতে নবরসের কোনো স্থান নেই, বৈষ্ণবীয়দের মতে পঞ্চরস। যদি তুমি একজন বৈষ্ণবকে জিজ্ঞাসা করো রস কত প্রকার, সে বলবে 5 প্রকার, ঠিক আছে? স্যার হ্যাঁ। 5 প্রকারই। হ্যাঁ, আর কিছু? বেশ, ঠিক চলো। আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা, আমি বরং স্লাইডের শেষে শেষে আমি তোমাদের জিজ্ঞাসা করছি, ঠিক আছে? সেই সময় বলো প্রশ্নগুলো। আচ্ছা, দাস্যতে গেল কি? সেবক হলো তার ভূমিকা। দাস্যতে যখন দেখছি তখন সেবক। আচ্ছা, এখানে ভগবানের রূপ হচ্ছে প্রভু এবং মূল গুণ হচ্ছে শ্রদ্ধা এবং আনুগত্য। সখ্যতে যদি আমরা দেখি তাহলে সে বন্ধু হচ্ছে, এবং দেখো এখানে সহ অবস্থান, সুতরাং ভগবানের রূপ ও বন্ধু, এবং এখানে ঘনিষ্ঠতা এবং সহচর্য হচ্ছে মূল গুণ। বাৎসল্যতে পিতামাতা, আর এখানে ভগবানের রূপ হচ্ছে পুত্র, আর এখানে স্নেহ এবং যত্নটাই হচ্ছে মূল কথা। মধুর রস, মধুর রস প্রেমিক বা স্যার প্রেমিকা, বলছি ভগবানের রূপ হচ্ছে স্যার প্রেমের বলছি সম্পর্ক। ওই শান্তটা আরেকবার বলুন, আচ্ছা, মূল গুণ শান্ত হচ্ছে রসটা। প্রেম, মিলন এবং বেদনা। আচ্ছা, শান্তরস যেটা দেখো, শান্তরস হচ্ছে ভগবানকে তুমি এক কাজ করো, তুমি কেমন করে ভগবানকে কল্পনা করো সেইটাকে ভাবো, সেইটা হচ্ছে শান্ত। তুমি অন্যান্য সব মানে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে ওই কৃষ্ণকে অনেক রূপে কল্পনা করা হয়, কৃষ্ণকে বাদ দাও, অন্য কোনো দেবতাকে তুমি কেমন রূপে কল্পনা করো, তার উপর সমস্ত কিছু সঁপে দাও না। এই যে সঁপে দেওয়া, তাকে নিরাকার রূপে কল্পনা করা, তিনিই সর্বেশ্বর্বা। হ্যাঁ, যখন আমি এইটা কল্পনা করছি তখন শান্তরস। এখানে কিন্তু এই যে এই শান্তরসের মধ্যে কিন্তু এই যে ভগবানের সঙ্গে কিন্তু এই বন্ধুত্ব ভাব থাকবে না, ভগবানের সঙ্গে এই খেলাধুলার ভাব থাকবে না, পিতা পুত্রের ভাব থাকবে না। এখানে কিন্তু একমাত্র তিনিই সত্য এবং তাকেই শ্রেষ্ঠ মনে করা হচ্ছে। হ্যাঁ,
তার কাছেই সমস্ত কিছু সঁপে দেওয়া হচ্ছে, সেইটাই কিন্তু শান্ত রস। ঠিক আছে, এই রসে দেখো আমি একবার পড়েও দিচ্ছি, এই রসে ভক্তের মধ্যে ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা, জ্ঞান এবং বৈরাগ্য থাকে, কিন্তু সক্রিয়ভাবে সেবা বা ঘনিষ্ঠ সম্পর্ক নেই। এটা নিরাসক্ত, আত্মস্থ এবং নিরুপদ্রব ভাব। ঠিক আছে, একজন জ্ঞানী বা ধ্যানমগ্ন বা যে পুরোপুরি একেবারে ধর্মের প্রতি তিনি ন্যস্ত হয়েছেন, তিনি যেভাবে ঈশ্বরকে ডাকছেন সেইটা কিন্তু শান্ত রসেরই প্রতীক। আচ্ছা, গেল এটা। চলো নেক্সট। আচ্ছা, ওই কোর্স ফিজটার ব্যাপারে দেখবে যে অনেকের প্রবলেম হচ্ছে। এসএলএসটি নবম দশম এবং এসএলএসটি এডুকেশন দুটোর কোর্স ফি হচ্ছে, তোমাদের এখানে এডুকেশন নেই। এসএলএসটি নবম দশমের ক্ষেত্রে তোমাদের অন টাইম পেমেন্টে ৩,৮৯৯ টাকা লাগছে এবং ইনস্টলমেন্টে ৪,৪৯৯ টাকা। তোমরা অ্যাপে গিয়ে এই কোডটা ব্যবহার করবে ফার্স্ট 50, ঠিক আছে, তখনই দেখবে দামটা কমে যাচ্ছে। ঠিক আছে, ওখানে যে প্রাইস আছে সেই প্রাইসটা হয়ে এই প্রাইসটা হয়ে যাচ্ছে। আর অনেকের সংশয় রয়েছে যে বেঙ্গলি 11-12 তার মানে কি? বেঙ্গলি 11-12 মানে হচ্ছে এর মধ্যে 9-10ও ইনক্লুডেড, কিন্তু ওই জন্য এর ফিস হচ্ছে ৫,৪৯৯ অন টাইম এবং ইনস্টলমেন্ট পেমেন্ট ৬,২৯৯। এবং ইনস্টলমেন্টগুলো দেখো এই যে কীভাবে দিতে হবে, যে শুরুরটা এটা, তারপরেরটা এটা, তারপরেরটা, সব কিছু দেখো এই চার্টে দেওয়া রয়েছে। এর যে কোর্সটা রয়েছে 11-12-এর কোর্সটাতে এনরোল করলেই কিন্তু এই কোর্সটাতেও হয়ে যাবে। সেইখানে কোডটা ব্যবহার করবে, শুধু বি আগে বসছে, বি ফার্স্ট 50, এই কোডটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর যে প্রশ্নগুলো আছে এই কোর্স রিলেটেড আমি লাস্টে নিচ্ছি। আচ্ছা, বলছি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোর্স শুনতে রিলেটেড, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কোর্স রিলেটেড কোনো প্রশ্ন হ্যালো, থাকলে আমরা লাস্টে নিচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, বলো। হ্যালো, বলছি যে ওই 11-12 এর যে ফিসটা দেখাচ্ছে ওটা নিলে কি 9-10টা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ, ওটা 9-10 একসাথে? ইনক্লুডেড। হ্যাঁ হ্যাঁ, 11-12 কি তুমি শুধু পরীক্ষা দিতে পারবে? 11-12 তো তোমাকে 9-10 নিয়েই দিতে হবে, তা না হলে তো দিতে পারবে না তুমি। মানে ওই তাহলে কোর্সটা ওই একটা কাটালে দুটো সিলেবাসে পেয়ে যাবো তো সাবজেক্টটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোই ওখানে। ঠিক আছে, ওটা দুটো ইনক্লুডেড। ওকে, চলো কোর্স নিয়ে আমরা আরো পরে কথা বলছি, আগে আরো একটু পড়ে নিই। আচ্ছা, এইবার চলে গেল আমাদের পঞ্চরসের কথা আমরা দেখলাম। এখন যদি আমি বৈষ্ণব পদাবলী না, আমরা বৈষ্ণব ব্যাপারটাকে নিয়ে ভাবি, এটাকে পদাবলী ভাবতে হবে না, তুমি ভাবো বৈষ্ণব ব্যাপারটা কি, এইটাকে যদি আমরা ভাবি। প্রথমত এই যে বৈষ্ণব শব্দটা, এই শব্দটা বোঝাতে বিষ্ণুকে বোঝাচ্ছে। দেখবে এরকম একটা প্রশ্ন এসেছিল বোধহয় যে এসএলএসটিতে, যে বৈষ্ণব শব্দের অর্থটা কি হচ্ছে। বৈষ্ণব অর্থে কিন্তু বিষ্ণু সম্বন্ধীয়, ঠিক আছে, বিষ্ণু। কিন্তু বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব মতবাদ যখন হচ্ছে তখন কিন্তু বিষ্ণুকে নিয়ে নয়, তখন কিন্তু শ্রীকৃষ্ণের লীলা। কি লীলা? শ্রীকৃষ্ণের প্রেম লীলা, সেটা রাধা এবং কৃষ্ণ মিলিত হয়ে শ্রীকৃষ্ণের প্রেম লীলা। তাহলে বৈষ্ণব পদাবলীর শুরুতে কথা হচ্ছে বৈষ্ণব হচ্ছে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার প্রেম লীলা। আচ্ছা, শ্রীকৃষ্ণকে আমরা যদি এই যে আমাদের ধরো পুরাণের কথা বলা আছে, বিভিন্ন পুরাণে আমরা শ্রীকৃষ্ণকে কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, বহু পুরাণে, পুরাতন গ্রন্থগুলোতেও কিন্তু শ্রীকৃষ্ণের অস্তিত্ব রয়েছে, কিন্তু শ্রীরাধার তেমনভাবে কোনো অস্তিত্ব কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু পাওয়া যায় না পুরাণগুলোতে। ঠিক আছে, এটা কিন্তু একটা ম্যাটার। সেই ক্ষেত্রে শ্রীরাধার উদ্ভব বা রাধা চরিত্র দেখো পুরাণে সরাসরি উল্লেখ নেই, আমরা পাচ্ছি হচ্ছে গাথা সপ্তশতীতে। গাথা সপ্তশতী কোন সময়? দেখো অপভ্রংশ অবহট্ট বা খ্রিস্ট 7ম শতকে। তোমরা যদি মনে করে দেখো যে আমাদের বাংলা ভাষার উদ্ভব কখন, তখন ওই যে 9ম থেকে 10ম শতাব্দী, এই সময়টাই বাংলা ভাষার উদ্ভব। এবং বাংলা ভাষা কিসের থেকে ক্লোজ ত্যাগ করে আসছে? ওই যে অপভ্রংশ, এবং অপভ্রংশ পর থেকে অপভ্রংশ অবহট্ট, তারপরে অপভ্রংশ অবহট্টর পর থেকেই আমাদের বাংলা ভাষা আসছে। এবং এই সময়টা দেখো 7ম শতকে, সুতরাং 7ম শতক তো অনেক পরের। তো এই সময় কিন্তু রাধার প্রত্যক্ষ উপস্থিতি কিন্তু পাওয়া যাচ্ছে। তার আগে পুরাণে আমরা রাধাকে অন্য রূপে, মানে অনেকে মেলানোর চেষ্টা করেছে যে এই রূপটাকে রাধা, হয়তো নামটা ওরকম নেই কিন্তু ওই রূপটাকে রাধা বলার চেষ্টা করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, রাধার কিন্তু উদ্ভবটা অনেক পরে, মানে প্রত্যক্ষভাবে আমরা পরে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো এই যে বৈষ্ণবদের মূল কথা কি। বৈষ্ণবদের মূল কথা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বৈষ্ণবদের কথা হচ্ছে প্রেম বিতরণ। হ্যাঁ, এদের মধ্যে কোনো ভেদ নেই, এরা মানুষকে কোনো জিনিস দিয়েই ওরা ভেদাভেদ করে না, মানে কোনো ধর্ম দিয়ে, বর্ণ দিয়ে, শ্রেণী দিয়ে এরা ভেদাভেদ করে না। এদের মধ্যে মূল কথা হচ্ছে প্রেম বিনিময় করা। এটাই কিন্তু প্রেম ধর্মের উপাসনাই হচ্ছে বৈষ্ণব ধর্মের কিন্তু মূল কথা। আচ্ছা, নেক্সট দেখো যে এই রচনাগুলোর মূল উদ্দেশ্য কি, যে বৈষ্ণব পদগুলো রচিত হচ্ছে তার উদ্দেশ্য কি, বা বৈষ্ণবীয় যে তত্ত্বকথাগুলো উদ্দেশ্য হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে বৈষ্ণব ধর্মকে মানুষের মধ্যে প্রচার করা এবং বৈষ্ণব এই যে রচনাগুলোর মধ্য দিয়ে বৈষ্ণব তত্ত্বকে উপলব্ধি করা। এই হচ্ছে রচনাগুলোর মূল উদ্দেশ্য। নবজাগরণের কাণ্ডারি এর বলে একটা পয়েন্ট দেখো বৈষ্ণব পদাবলীকে আমরা সরাসরি দুভাগে ভাগ করে দিতে পারি। একেবারে
মানে সরাসরি কিভাবে, একটা চৈতন্যকে মাঝখানে রাখতে হবে, চৈতন্যকে মাঝখানে রেখে বা পাশে একটা ডান পাশে একটা, চৈতন্য যে সময়ে আসছে তার পূর্বে যে রকমের বৈষ্ণব গ্রন্থগুলো লেখা হচ্ছে, আমরা যদি মনে করার চেষ্টা করি, আমরা গীত গোবিন্দের কথা শুনেছি, আমরা শ্রীকৃষ্ণ কীর্তন যেটা আমাদের পাঠ্য আছে, শ্রীকৃষ্ণ কীর্তন, আচ্ছা, তারপরে আমরা পাচ্ছি চণ্ডীদাসকে পাচ্ছি, আমরা এই তোমার বিদ্যাপতিকে পাচ্ছি, এগুলো কিন্তু দেখো চৈতন্য পূর্ববর্তী। আরেকটা হচ্ছে চৈতন্য পরবর্তী। চৈতন্য পরবর্তীকে আমরা কাকে পাচ্ছি, আমরা জ্ঞানদাসকে পাচ্ছি, আমরা গোবিন্দ দাসকে পাচ্ছি, আমরা বলরাম দাসকে পাচ্ছি, এবং চৈতন্য সমসাময়িক কিছু রয়েছে। এই যে চৈতন্যদেবকে মাঝখানে রেখে তোমার যদি আমরা পূর্বে যাই, সেক্ষেত্রে বৈষ্ণব পদাবলী মানে একেবারে বেসিক পার্থক্য যদি আমাকে জিজ্ঞাসা করো, সেক্ষেত্রে মানে তোমাদেরও মনে রাখবে এটা যে বেসিক পার্থক্য কি, দেখবে যে পদগুলো নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি বেসিক পার্থক্য খোঁজো তাহলে দেখবে যে চৈতন্য পূর্ববর্তী যে পদগুলো রয়েছে সেখানে রাধাকৃষ্ণ অত্যাধিক বেশি মানবী, তাদের মানবীর প্রেম কথাকেই বেশি করে তুলে ধরা হয়েছে। আর চৈতন্যদেবের আবির্ভাবের পরে যদি তুমি চৈতন্যকে দেখো, তখন দেখবে এই শুধু মানবী না হয়ে তারা কিন্তু আধ্যাত্মিক পর্যায়ে বেশি, অর্থাৎ তত্ত্বকথা কিন্তু এখানে বেশি স্থান পাচ্ছে। অর্থাৎ একটা দিকে শুধু মানবীর প্রেম, আর একটা দিকে কিন্তু তত্ত্বকথা প্রধান পাচ্ছে। তোমাদের মনে থাকবে শ্রীকৃষ্ণ কীর্তনের কথা, যারা বাংলা নিয়ে পড়েছো, শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রে বলা হয় কি যে শ্রীকৃষ্ণ কীর্তন তোমার মানে নিকৃষ্ট কাব্য হিসাবেও কিন্তু অনেকে ব্যাখ্যা করে থাকেন, যে ওখানে তোমার অনেক নরনারীর প্রেমকে এত উলঙ্গভাবে দেখানো হয়েছে, সেই জন্য কিন্তু সেটা এরকম করে মন্তব্য করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে। এবং তুমি যদি শ্রীকৃষ্ণ কীর্তনকে পড়ে দেখো, দেখবে যে ওই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই রকমভাবে রচনা করছে, খুব কম সাহসী লোক আছে যে ওই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওই রকমভাবে শ্রীকৃষ্ণকে কল্পনা করা যায়, শ্রীরাধাকে ওই রকমভাবে কল্পনা করা যায়, সেটা কিন্তু ওই সময় হয়েছে। আচ্ছা, যাই হোক, তো সেই যে নরনারী সম্পর্কিত প্রেম যেটা, সেটা পরবর্তীকালে কিন্তু তত্ত্বকথাতে আরো বিশেষ করে রূপান্তরিত হচ্ছে চৈতন্যদেবের আবির্ভাবের পূর্বে। এটা আমরা আরো একটু পরে দেখছি। যাই হোক, এই যে বৈষ্ণব সংক্রান্ত যে গ্রন্থাবলী, সেই গ্রন্থগুলোর দিকে যদি আমরা খেয়াল রাখি, দেখো উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু, উদ্ভব সন্দেশ, শ্রীকৃষ্ণ কর্ণামৃত, গোবিন্দ লীলামৃত, বিদগ্ধ মাধব, জগন্নাথ বল্লভ ইত্যাদি হচ্ছে বৈষ্ণব প্রভাবিত গ্রন্থ। হ্যাঁ, এগুলো তত্ত্বকথা। এই যেমন এই যে আমি ভাবের কথা বললাম, রসের কথা বললাম, এই যে বৈষ্ণবীয় পঞ্চরস না, এই দুটো গ্রন্থে বৈষ্ণবীয় পঞ্চরস খুব ভালোভাবে জীব গোস্বামী ব্যাখ্যা করেছেন। ভক্তি রসামৃত সিন্ধুতে, মানে এই যে পঞ্চরসের ভক্তি রসামৃত সিন্ধুতে 4টে করেছেন তিনি, সেটা হচ্ছে শান্ত, দাস্য, সখ্য এবং বাৎসল্য। এইটা ভক্তি রসামৃত সিন্ধুতে এই 4টে রস নিয়ে আলোচনা করেছেন। আর উজ্জ্বল নীলমণিতে শুধুমাত্র মধুর রস নিয়ে আলোচনা করেছেন। ঠিক আছে, তো যাই হোক, এইগুলো একটু বিশিষ্ট গ্রন্থ, ওটাই আছে, এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তাহলে আমরা এই পর্যন্ত জানলাম বৈষ্ণবীয় পঞ্চরস, আমরা জানলাম বৈষ্ণব ব্যাপারটা কি সেটা জানলাম। এইবার বৈষ্ণব তত্ত্বটাকে আমরা জানবো। হ্যাঁ, বলো বলো বলো। তাহলে বৈষ্ণব শব্দের অর্থ কি, আক্ষরিক অর্থে কি লিখবো কোশ্চেন যদি পড়ে পরীক্ষাতে? এই বৈষ্ণব ওই যে তোমার বিষ্ণু বিষয়ক, হ্যাঁ, কিন্তু সেটা মানে কিন্তু এইখানে অন্য দাঁড়াচ্ছে। মানে আমাদের যদি আক্ষরিক অর্থ, তাহলে বিষ্ণু বলতে হবে। ঠিক আছে, আর যদি তোমাকে যদি অর্থ জিজ্ঞাসা করে, আর যদি অর্থ বিষ্ণুর উপাসক হবে, বৈষ্ণব বিষ্ণুর উপাসক। না না, কথাটা তা নয়, বিষ্ণু সম্বন্ধীয়, উপাসক নয়। বৈষ্ণব কথাটা যদি অর্থ গিয়ে দাঁড়াচ্ছে, অর্থ যদি বলো, আমার শুনে নাও, একটু ক্লিয়ার করে নাও, যদি আক্ষরিক অর্থের কথা বলো তাহলে বিষ্ণু বিষয়ক, আর যদি বলো যে বৈষ্ণব অর্থ কি, তখন রাধাকৃষ্ণের প্রেম লীলা। বুঝতে পারলাম? একটা অর্থ বললাম আমি, আর একটা বললাম হচ্ছে তোমার আক্ষরিক অর্থ বা আবিধানিক অর্থ। আবিধানিক অর্থের দিক দিয়ে এটাকে বৈষ্ণব অর্থে বিষ্ণুকে বোঝানো হচ্ছে, কিন্তু তার প্রকৃত অর্থ হচ্ছে তোমার রাধাকৃষ্ণের প্রেম লীলা। আচ্ছা, চলো এইবার তাহলে আমরা এই পর্যন্ত বৈষ্ণবের পঞ্চরস জানলাম, বৈষ্ণব তোমার একটা সম্মুখ ধারণা নিলাম যে বৈষ্ণব ব্যাপারটা কি। এইবার বৈষ্ণবদের তত্ত্ব কথাটাকে আমরা জানবো। ওই যে কেউ একজন বলছিল যে সাউন্ড ক্লিয়ার আছে সবার কি তাই? অন্যরা দেখুন, আপনার বোধহয় একটু নেটওয়ার্কিং প্রবলেম আছে, একবার লেফট করে আবার ইন করে যান, ঠিক হয়ে যাবে আশা করছি। আচ্ছা,
ভালো করে বোঝো। এবার বৈষ্ণব তত্ত্বকে আমরা বুঝবো যে বৈষ্ণব তত্ত্ব কথা কি বলছে। যে কোনো মতবাদ তার একটা কথা হয় যে আমি এই মতবাদ বিশ্বাসী। যখন আমরা বলি যে এই যে ধরো রাজনৈতিক দৃষ্টিকোণে আমরা বলি যে অমুক পার্টি অমুক পার্টি অমুক পার্টি, প্রত্যেকটা পার্টির কিন্তু একটা মূল দর্শন হয়, মূল কথা হয়, সে মানে না মানে অন্য কথা। তেমনি প্রত্যেকটা ধর্মের একটা মূল কথা হয়। সেই মূল কথা কি? তাহলে বৈষ্ণবদেরও একটা মূল তত্ত্ব কথা আছে। সেই তত্ত্ব কথাটা কি? সেই তত্ত্ব কথাটা হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। জীবাত্মা এখানে শ্রীকৃষ্ণ, জীবাত্মা এখানে রাধা এবং পরমাত্মা হচ্ছে তোমার শ্রীকৃষ্ণ। একটা জিনিস খুব ভালো করে মনে করো, সেটা হচ্ছে এইখানে রাধা কিন্তু কোনো মেয়ে নয়। এখানে যখন আমি তত্ত্ব কথার দিকে বলবো, রাধা কোনো মেয়ে নয়। রাধা এই জগৎ সংসারে যত জীব আছে সেই সমস্ত জীবের প্রতীক হচ্ছে রাধা। মানে আমার প্রতীকও রাধা, তোমার প্রতীকও রাধা। এইটা কিন্তু মনে রাখো, এই যেন গুলিয়ে না যায়। রাধা কিন্তু এখানে শুধু মেয়েদের প্রতীক নয়, সমগ্র জীবাত্মার প্রতীক। আর পরমাত্মা বা দেবতাদের প্রতীক হয়ে যাচ্ছেন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে মূল দর্শন হচ্ছে এই যে পরকীয়া প্রেমের রূপকে আধ্যাত্মিক রূপ এখানে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, রাধাকৃষ্ণের প্রেম রূপক শ্রীকৃষ্ণ, দেখো এখানে শ্রীকৃষ্ণ হচ্ছে সচ্চিদানন্দ আনন্দময় পরমাত্মা, আর রাধা হচ্ছে হ্লাদিনী শক্তি থেকে সৃষ্টি কৃষ্ণের লীলা সুখের অনুধাবনকারী। আচ্ছা, হ্যাঁ, এটা হলো রূপক, প্রেমের রূপকে তাদের তুলে ধরা হয়েছে একটু। আচ্ছা, দেখো তাহলে এই যে জীবাত্মা এবং পরমাত্মা বা পরমাত্মা এবং জীবাত্মা, সেই জীবাত্মাকে প্রেমের রূপে কল্পনা করে বা প্রেমের মধ্য দিয়ে, প্রেমের অভিসন্ধি দিয়ে আসলে সেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটানোই হচ্ছে বৈষ্ণব তত্ত্বের মূল কথা। কিভাবে? সেটা হচ্ছে, দেখো আমরা দেখব রাধাকে বারে বারে বৈষ্ণব পদাবলীগুলো যখন আমরা পড়বো, রাধার বিভিন্ন পর্যায়ের কথা আমরা পড়বো, ঠিক আছে? কখনো রাধার সম্যক প্রেম হচ্ছে। তুমি এরকমভাবে একটু কল্পনা করো, দেখো যে এখানে কৃষ্ণ আছে বা পরমাত্মা রয়েছে, ঠিক আছে, আর এইখানে তুমি রয়েছো, ঠিক আছে, আর এখানে ধরো রাধা। আমরা রাধার সঙ্গে কি দেখছি? রাধা দেখে একেবারে প্রথম পর্যায়ে রাধার সঙ্গে কৃষ্ণের কি হচ্ছে? পূর্ব রাগ, তাই না? এরকম পর্যায়ে, তাহলে পূর্ব রাগ, তার মানে তুমি দেখো একেবারে যদি তুমি দেবতা হিসাবে কল্পনা করো, তোমার সঙ্গে ভগবানের প্রথম পূর্ব রাগ হচ্ছে, প্রথম তুমি তাকে চিনছো, জানছো, ঠিক আছে, তার প্রতি আকৃষ্ট হচ্ছ, তারপরে অনুরাগ হচ্ছে, তারপরে মান হচ্ছে, অভিমান হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এই রাধার সঙ্গে যে এই কৃষ্ণের প্রেম লীলাটা, সেটা আসলে পরমাত্মার সঙ্গে জীবাত্মার লীলা, পরমাত্মার সঙ্গে জীবাত্মার একাত্ম হওয়া, ঠিক আছে। প্রেম এবং অভিসারের মধ্য দিয়ে কিন্তু সেই কথাটাই ব্যক্ত হয়েছে। রাধাকৃষ্ণের প্রেম আধ্যাত্মিক ভক্তির রূপ, ঈশ্বরের প্রতি আত্মার টানকেই প্রেম বলে প্রকাশ করা হয়েছে। বৈষ্ণব পদাবলী প্রেম ও ভক্তির অপূর্ব সংমিশ্রণ। আচ্ছা, এটা গেল। নেক্সট দেখো, তত্ত্বকথাটা সিম্পল, তত্ত্বকথা বোঝা গেছে। এবার দেখো বৈষ্ণব পদাবলীর উৎপত্তি এবং ইতিহাসটা কি হচ্ছে। তাহলে আমরা জানলাম বৈষ্ণব পদাবলীর সম্যক ধারণা, বৈষ্ণব পদাবলীর তত্ত্ব কথাটা কি, এবং এবার আমরা জানবো যে এই যে বৈষ্ণব পদাবলীগুলো, এইগুলোর ইতিহাসটা কীরকম করে, এটা তো সাহিত্য পর্যায়ের, এর উদ্ভবটা কেমন করে হচ্ছে। আমরা একেবারে শুরুতেই আমরা জানি যে এটা রাধাকৃষ্ণের প্রেমলীলা সম্পর্কিত বিষয়। আমরা উৎস যদি দেখি, যদি আমরা লিখিত রূপে উৎস দেখি, দেখব শ্রীকৃষ্ণ বাংলা নয়, সংস্কৃত গীত গোবিন্দ, যেটা 1200 শতকে রচিত হচ্ছে, সেই সময় কিন্তু এই পদাবলীগুলোর প্রথম উৎস পাওয়া যাচ্ছে সেখান থেকে। যদিও তার আগে কিছু কিছু প্রভাব ছিল, কিন্তু প্রত্যক্ষ রূপে এইখান থেকে কিন্তু এই উদ্ভবটা কিন্তু পাচ্ছি আমরা, ঠিক আছে, উৎস এবং প্রভাব পদাবলীর ক্ষেত্রে। আচ্ছা, গীত গোবিন্দ দেখো, গীত গোবিন্দ প্রথম রাধাকৃষ্ণের প্রেম রস ব্যাখ্যা পেয়েছে সেখানে। এরপরে আমরা যদি বাংলা সাহিত্যের দিকে তাকাই, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, যেটা বৌদ্ধ ধর্ম অবলম্বী হচ্ছে, কিন্তু দ্বিতীয় নিদর্শন যেটা বড়চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, সেইটা কিন্তু এই রাধাকৃষ্ণ বিষয়ক। অর্থাৎ দ্বিতীয় নিদর্শন আমরা পেয়ে যাচ্ছি 1400 শতকে, ঠিক আছে, পদ সংখ্যায় 418টি সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছেন। এখানেও কিন্তু এই রাধাকৃষ্ণের প্রেম লীলাটাকে ব্যাখ্যা করা হয়েছে, এবং অত্যন্ত মানবিক প্রেম এখানে, হ্যাঁ, এই পর্যায়টা শ্রীকৃষ্ণ কীর্তনে। আমরা যদি তারপরে দেখি যে বিদ্যাপতি এবং মৈথিলী কবি, এর পরে দেখবো আমরা বিদ্যাপতি আসছে, বিদ্যাপতি 1374 থেকে 1460, এর আবির্ভাব নিয়ে একটা মতবিরোধ আছে, এটা একটু মনে রেখো তোমরা। অথেন্টিক যে সোর্সটা, সেইটা বলে যে 14 শতকে আবির্ভাব, 15 শতকে তিরোধান। আর কিন্তু এই যে টেক্সট বই, মানে
তোমাদের একাদশ বা দ্বাদশে যে টেক্সট বই আছে সেখানে শিল্প সংস্কৃতির রূপ যেটা বইটা রয়েছে, সেইখানে যে সরকারি বইটা রয়েছে সেখানে কিন্তু পঞ্চদশ থেকে ষোড়শ শতকে বলা হচ্ছে। যদিও এইটা হবে না, তার কারণ হচ্ছে, তার অনেকগুলো কারণ আছে। বিদ্যাপতি তোমার চৈতন্যদেবের বহু পূর্বের, প্রায় 100 বছর আগের, তো সেই ক্ষেত্রে ওইটা হওয়ার সম্ভাবনা নেই। হ্যাঁ, কারণ তোমার পঞ্চদশ শতকের শেষ ভাগে তো আসছে, চৈতন্যদেবই আসছে, তাহলে চৈতন্যদেবের বহু 100 বছর পূর্বে যদি হয় সেটা হওয়া সম্ভব নয়। যদি এটা বইতে রয়েছে বলে আমি বলে দিলাম, এটাকে একটু মনে রাখবে। একটা হচ্ছে মানে অথেন্টিক সোর্স বলা হচ্ছে চতুর্দশ শতক থেকে পঞ্চদশ শতক, হ্যাঁ, 1400 থেকে 1500, আর আরেকটা বলা হচ্ছে 1500 থেকে 1600। এই 1500 থেকে 1600টা হচ্ছে ওই টেক্সট বুকটাই রয়েছে, ঠিক আছে। এটা যদিও ঠিক নয়, ঠিক আছে, তবুও মনে রাখবে প্রশ্নের পার্সপেক্টিভে যদি দেখো যে এরকম কোনো অপশান নেই, শুধু এরকম অপশান আছে, তাহলে এইটা ঠিক দেবে। আশা করি দুটো অপশান একসঙ্গে থাকবে না। আচ্ছা, বিদ্যাপতি এবং মৈথিলী প্রভাব দেখো। বিদ্যাপতি এরপরে ব্রজবলিতে তিনি রাধাকৃষ্ণের প্রেমকে খুব সুন্দরভাবে সুশোভিত করে সাজিয়েছেন, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা পাচ্ছি অন্যান্য পদাবলীর মধ্যে আমরা মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় তিনি অনুবাদ করছেন। শ্রীকৃষ্ণ বিজয়ও কিন্তু এই কৃষ্ণের ঐশ্বর্য লীলাকে এখানে তুলে ধরা হয়েছে। আশ্চর্য এইখানে দেখবে যে অনেক মুসলিম কবি কিন্তু রাধাকৃষ্ণ বিষয়কে, আমরা ওটা একটা আলাদা স্লাইডে আমি আলোচনা করে দেবো যে মুসলিম কোন কোন কবি এই বিষয়ে আলোচনা করেছেন। যাই হোক, তারপরে বৈষ্ণব আন্দোলন, এই যে বৈষ্ণব আন্দোলন এইখান থেকে দ্বিধান্বিত হচ্ছে। দেখো, এর আগে যদিও চণ্ডীদাস আছেন, এই যে বৈষ্ণব আন্দোলন এবং শ্রী চৈতন্য আসছে দেখো 1486 থেকে, এবং তার তিরোধান ঘটছে 1533 খ্রিস্টাব্দে। তিনি বৈষ্ণব পদকে একটা ভক্তিমূলক গণ আন্দোলন গড়ে তুললেন। এতদিন যেটাকে মানে সাহিত্যের নরনারীর প্রেম রূপে বেশি দেখানো হয়েছিল, শ্রী চৈতন্য এসে সেইটাকে পুরো ভক্তিমূলক আন্দোলন গড়ে তুললেন। কিন্তু এই জন্য তার পরবর্তী যে পদকর্তাগুলো বা পদাবলীগুলো সেইগুলো কিন্তু অনেক বেশি এই তত্ত্বকথা নির্ভর। আচ্ছা, বৈষ্ণব পদাবলীর সার্থক রূপ দেখো, এই যে তার পরবর্তীকালেই কিন্তু আরও সার্থক রূপ হয়ে দেখা দিচ্ছে। আধ্যাত্মিক প্রেম, অভিসার, বিরহ, সখীভাব ইত্যাদি তত্ত্বকথা আলোচনা হচ্ছে। আচ্ছা, সাহিত্যিক মূল্য এবং প্রভাব। বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের সর্বত্র প্রভাব ফেলেছে, মানে সব দিক দিয়ে প্রভাব ফেলেছে। আমরা আধুনিক যুগ পর্যন্ত যদি দেখি, আমি শুধু ওই সময় বলছি না, তুমি দেখবে যে এরপরে আমরা চণ্ডী মঙ্গল পড়ব, মনসা মঙ্গল পড়ব, ধর্মমঙ্গল পড়ব, মানে ওই পরবর্তীতে যে মঙ্গল কাব্যগুলো, সব কটা মঙ্গল কাব্যে এই কম বেশি তোমার বৈষ্ণব পদাবলীর প্রভাব রয়েছে। আমরা আধুনিক যুগে যদি আসি, রবীন্দ্রনাথ, নজরুল, হ্যাঁ, এদের কাব্য কবিতায়ও কিন্তু বিপুলভাবে কিন্তু এই বৈষ্ণব পদাবলীর প্রভাব রয়েছে। তাহলে দেখো, বৈষ্ণব পদাবলী তাহলে উৎসকে যদি আমরা খেয়াল করি, আমরা প্রথমে মনে রাখবো গীত গোবিন্দের কথা, তারপরে আমাদের আসছে শ্রীকৃষ্ণ কীর্তনের কথা, তারপরে আসছে তোমার বিদ্যাপতি চণ্ডীদাসরা আসছে, এবং তারপরে চৈতন্যদেব একটা পরিবর্তন ঘটালো। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন ছিল। বলো স্যার, বৈষ্ণব পদাবলী আলোচনা করছেন, তো ফাইনালি যদি একটু বলে দেন যে চৈতন্য পূর্ববর্তী এবং পরবর্তী যে সমস্ত কবিদের নাম বললেন তারা কোন পদ রচনাতে বিখ্যাত? সব করব, শুধু দেখো আলোচনাটা শুনে নাও মন দিয়ে, সবটা পেয়ে যাবে, ঠিক আছে। ধরো কিছু আলোচনা করতে হবে। হ্যাঁ, পর্যায়ক্রমে ভালো হতো। আপনি ধর্মমঙ্গল চলে যাচ্ছেন একবার, চর্যাপদে একটা পার্ট শেষ করলে মনে হয় ভালো হতো। বুঝলাম না ব্যাপারটা তোমার। যেটা করছেন সেটা যদি মানে পার্ট ওয়াইজ শেষ হয়ে যেত তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো স্যার। না, আমি তো তাই করছি। এই যে দেখো, এই যে এই পয়েন্টের কথাই তো বলছি, সাহিত্যিক মূল্যটা কি করে বুঝবো বৈষ্ণব পদাবলীর? না, কবিদের যে পূর্ববর্তী পরবর্তী চৈতন্য পরবর্তী পূর্ববর্তী কবিদের পদের কথা বললেন না, ওই কবিদের তারা কোন কোন পদের জন্য বিখ্যাত সেগুলো আসছে প্রত্যেকটা কবি নিয়ে আলোচনা করবো। দাঁড়াও, প্রত্যেকজন আলোচনা করবো, ঠিক আছে। আমি প্রতিজন কবি নিয়ে আলোচনা করবো, দেখো শুনে যাও। আচ্ছা, এবার দেখো, এই যে পদাবলীর যুগবিন্যাস, যেটা এই পদাবলীর যুগবিন্যাসটা কিন্তু পরেশচন্দ্র ভট্টাচার্য যে যুগবিন্যাসটা করেছিল সেই অনুযায়ী, এটা মানে যেটা অথেন্টিক বই। আচ্ছা, চৈতন্য পূর্ববর্তী পদাবলী আমরা এক্ষুনি পেলাম। দেখো, বিদ্যাপতি এবং চণ্ডীদাসকে পদাবলী, এগুলো কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু কাব্য, এবং চণ্ডী গীত গোবিন্দও কিন্তু কাব্য, মানে আর এইগুলো কিন্তু পদ, এক একটা পদ, ঠিক আছে। এই পদাবলীর ক্ষেত্রে তোমার চৈতন্য পূর্ববর্তীতে আমরা পাচ্ছি হচ্ছে বিদ্যাপতি এবং চণ্ডীদাস, এবং তাদের যদি বৈশিষ্ট্য দেখো যে মানবিক প্রেম এবং রাধাকৃষ্ণের লীলাভিত্তিক ভক্তিরস, লীলাভিত্তিক পদ এইখানে রয়েছে, এবং ভক্তি রস পরিণতি কিন্তু এখানে খুব কম। তাহলে তুমি ধরো এই জায়গাটা মনে রাখবে যে যদি মানবীর প্রেম অত্যাধিক রূপে বেশি হয় এবং ভক্তি কথা কম থাকে, সেটার খুব পসিবিলিটি রয়েছে চণ্ডীদাস বা বিদ্যাপতির পদ। তাহলে এই যে
তোমরা যখন পদ আইডেন্টিফিকেশন করবে অনেকগুলো মানদণ্ড হবে, এরকম মানদণ্ডগুলোকে খেয়াল রেখে পদ নির্ণয় করতে হবে। প্রশ্ন পদাবলীর পদকে কোনো একভাবে আইডেন্টিফিকেশন করতে পারবে না, অনেকগুলো মানে ইন্ডিকেটর দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এরকম একটা ইন্ডিকেটর, ঠিক আছে? তাহলে প্রথম ইন্ডিকেটর কি, যে আমরা যদি 4-5 জন কবির মধ্যেই তো বিশেষ করতে থাকবে, বিদ্যাপতি, চণ্ডীদাস, ওই জ্ঞানদাস, গোবিন্দদাস, বলরাম দাস, এদের পদগুলোই বেশিরভাগ থাকবে। তাহলে আমরা প্রথম বিচার করে ফেলবো যে এই পদগুলোতে মানবিক প্রেম বেশি আছে না ভক্তিরস বেশি আছে। যদি মানবিক প্রেম বেশি থাকে তাহলে কিন্তু বেশিরভাগ চান্সটা বিদ্যাপতি এবং চণ্ডীদাসের দিকে, আর যদি ভক্তিরসের কথা বেশি থাকে তাহলে বেশিরভাগ চান্স কিন্তু জ্ঞানদাস, গোবিন্দদাস, বলরামের দাসের দিক দিয়ে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে চৈতন্য সমসাময়িক। চৈতন্য সমসাময়িকে জীবদ্দশায় যে পদকর্তারা রচনা করেছিলেন তাদের মধ্যে দেখো, এখানে গৌরাঙ্গকে রাধাকৃষ্ণের অবতার রূপে দেখা হয়, গৌরাঙ্গ লীলা এবং মাহাত্ম্য, ঠিক আছে? এর মধ্যে মুরারি গুপ্ত, বাসুদেব ঘোষ, নরহরি সরকার, এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই নামগুলোকে মনে রেখো। এগুলো মানে আমরা পদাবলী যখন পদ আলাদা আলাদা করবো, এদের পদ না পড়লেও এরা এই সময় কিন্তু পদগুলো রচনা করেছিলেন, চৈতন্য সমসাময়িক পদকর্তা এরা। সুতরাং তার একটা কিন্তু ঐতিহাসিক গুরুত্ব এদের পদগুলোর কিন্তু রয়েছে। সাহিত্যিক মূল্য অত বেশি না থাকলেও ঐতিহাসিক মূল্য কিন্তু এই পদগুলোর খুব বেশি। আচ্ছা, চৈতন্যোত্তর পদাবলী, চৈতন্যদেব তিরোধান করলেন মৃত্যুর পরে, তখন এই যে জ্ঞানদাস, গোবিন্দদাস, বলরাম দাস, এই সময়ের পদ কিন্তু আরও উজ্জ্বল রূপ পেয়েছে এবং ভক্তি আন্দোলনের যে ফল সেটা কিন্তু এই সময় বিশেষভাবে প্রকাশ পেয়েছে। এবং একই সঙ্গে এই যে এর সময় এই সময়কালে তোমার এই ষড় গোস্বামীর যে তোমার ভক্তি তত্ত্বগুলো, ওই যে আমি যে বললাম উজ্জ্বল নীলমণি, তারপরে তোমার ভক্তির রসামৃত সিন্ধু ইত্যাদি গ্রন্থগুলো কিন্তু এই সময় রচিত হচ্ছে। আচ্ছা, ষড় গোস্বামীর নামটা একটু বলে দিলে ভালো হতো। বলে দিচ্ছি। আচ্ছা, রূপ, জীব, সনাতন, আর কি কি আছে, আমার 6টা নাম আমি নিজেও ভুলে গেলাম। রূপ গোস্বামী, জীব গোস্বামী, বলে দিচ্ছি আমি দেখে একটু। রঘুনাথ দাস, রঘুনাথ ভট্ট আর হ্যাঁ, কারণ নাম মনে থাকলে বলো তো, বা কমেন্ট করে দাও ওখানে, ঠিক আছে? আচ্ছা, চৈতন্য প্রভাবোত্তর, এই যে দেখো চৈতন্য প্রভাবোত্তর, যে সময় চৈতন্যদেব নেই, ঠিক আছে, তখনও কিন্তু তার মানে পদাবলী রচনা হয়ে চলছে এবং আধুনিক যুগেও কিন্তু চৈতন্য পদাবলী কিন্তু রচিত হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এই যে চৈতন্য প্রভাবোত্তর পদাবলীর সময়ের দিকে যখন আমরা তাকাবো, আমি এইখানেই বলছি যে ওই যে ধর্মমঙ্গল বা চণ্ডীমঙ্গল বা অন্যান্য মঙ্গল কাব্য যখন পড়বো এবং অষ্টাদশ শতকের কবিদের যখন আমরা দেখবো অষ্টাদশ শতকের অধিকাংশ কবির মধ্যে কিন্তু এই প্রভাব, বৈষ্ণবী প্রভাবটা হয়ে যাচ্ছে। তারা হয়তো অন্যান্য মতাবলম্বী, কিন্তু দেখবো যে বৈষ্ণব প্রভাব সেখানে রয়েছে কিন্তু। যাই হোক, তাহলে আমাদের মূল কথা দাঁড়ালো যে এই যুগবন্যাসে চৈতন্যদেবকে আমরা মাঝখানে দাঁড় করালাম, তার পূর্ববর্তী আমাদের নরনারীর প্রেমলীলা বেশি এবং পরবর্তীতে ভক্তি রস পরিণতিটা বেশি। এটা হচ্ছে মূল বিভাজন। নেক্সট দেখো, এই পদ নির্ণয় করতে গেলে তোমাদের পর্যায়গুলোকে জানা খুব জরুরি, যে কোন পর্যায়ের পদ এটা, পূর্বরাগ, অনুরাগ, অভিসার, রূপোল্লাস, কোন পর্যায়ের পদ সেটা কিন্তু জানা খুব জরুরি। আমরা সংক্ষেপে সেইটা একটু বোঝার চেষ্টা করব, নামগুলো দিয়েই মনে রাখার চেষ্টা করব, বিশেষ তাহলে আমাদের কষ্ট পেতে হবে না। বংশী শিক্ষা এবং নৃত্য, অর্থাৎ এখানে কি বংশী শিক্ষা আছে এবং নৃত্য আছে, অর্থাৎ যে পদগুলোতে দেখবে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, তিনি নাচ, নৃত্য, গীতের মধ্য দিয়ে এই নরনারীদের আকৃষ্ট করার চেষ্টা করছে, সেইগুলো হচ্ছে বংশী শিক্ষা এবং নৃত্য। অর্থাৎ এই জায়গাটাকে যদি দেখি, তখন পূর্বরাগ শুরুর প্রাগ মুহূর্তে, হ্যাঁ, তখন ওই আর কি নারীদেরকে আকৃষ্ট করার চেষ্টা চলছে, সেই পর্যায়ের এটা কিন্তু, ঠিক আছে? তাহলে সেই রকমের বিষয়গুলো এইখানে ফুটে উঠবে বংশী শিক্ষা এবং নৃত্যতে। কৃষ্ণের বাঁশি এবং নৃত্যের মাধ্যমে গোপীদের আকর্ষণ, রোমাঞ্চ, প্রেমের প্রারম্ভিক টান, এই বিষয়ে দেখো চণ্ডীদাস এবং জ্ঞানদাস শ্রেষ্ঠ পদকর্তা, ঠিক আছে? আজু কে গো মুরলী বাজায়, এত কভু নহে শ্যামরায়। আচ্ছা, পূর্বরাগ এবং অনুরাগ। পূর্বরাগ কি? কারোর প্রতি, কারোর জন্য আমার মনের মধ্যে এক ধরনের মানে প্রেমের রাগ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তার সঙ্গে এখন আমার কথোপকথন হয়নি, তার সঙ্গে সেরকমভাবে আলাপচারিতা হয়নি, আলাপচারিতা হয়েছে কিন্তু তার সঙ্গে সেরকমভাবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি, কিন্তু তাকে নিয়ে আমি মনে মনে কল্পনা করছি প্রেমের, তখন সেটা হয়ে যাচ্ছে পূর্বরাগ। আর অনুরাগ, পূর্বরাগের পরে যখন মানে একেবারে সরাসরি তার উপর রাগ দেখানোটাও যায় না, মানে সেরকমভাবেও গড়ে ওঠেনি, মানে দেখবে যে আমরা কিছু সম্পর্ক একেবারে সূচনার দিকে কিন্তু চট করে তার উপর রেগে যাই না, তার উপর খানিকটা লুকানো অভিমান থাকে। এই অভিমানটা, এই যে অনুরাগটা, সেইটা কিন্তু অনুরাগ পর্যায়ে, অর্থাৎ তাকে আমি গালাগালি দিতে পারছি না, তাকে কটু কথাও বলতে পারবো না, হ্যাঁ, জাস্ট আমার মনের কোথাও যেন খারাপ লাগা আছে, এই যে খারাপ লাগা, সেটা হচ্ছে অনুরাগ, ঠিক আছে? আচ্ছা, অভিসার কোনটা? অভিসার আমরা জানি যে তোমার শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে
শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবে রাধিকা, সেই যাওয়ার পথ যে বিপদসংকুল, সেই বিপদসংকুল পথকে অতিক্রম করে তো শ্রীকৃষ্ণের কাছে যাবে। তো এই অভিসারটা হচ্ছে সেই বিপদসংকুল পথের বর্ণনা বা সেই যাত্রার বর্ণনা, সেটা হচ্ছে অভিসার। রূপোল্লাস হচ্ছে দেখবে কৃষ্ণের রূপ সৌন্দর্যের উল্লাস এখানে হবে, কৃষ্ণের সৌন্দর্যকে বর্ণনা এখানে কিন্তু বিশেষভাবে থাকবে। প্রেম বৈচিত্র্য এবং আক্ষেপ অনুরাগ, প্রেমকে নিত্য নতুন রূপে উপলব্ধি করার চেষ্টা এখানে থাকবে। দেখো এই যে কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে, এই যে কালো জল ঢালতে গিয়ে আমার কালাকে মনে পড়ছে, অর্থাৎ কৃষ্ণকে মনে পড়ছে, মানে প্রেমের কোন পর্যায়ে পৌঁছালে এটা সম্ভব। সেই জন্য দেখো প্রেম বৈচিত্র্যময় প্রেম তুমি এখানে দেখতে পারবে। এই যে কৃষ্ণকে নানান রূপে স্মরণ করার চেষ্টা হবে, যা নর্মাল প্রেম থেকে দেখবে এখানে ঊর্ধ্বে চলে যাচ্ছে, তাহলে এই জায়গাটা হয়ে যাবে প্রেম বৈচিত্র্য। আক্ষেপ অনুরাগ, যখন ধরো কোনো কিছু কৃষ্ণের সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছে, কোনো আক্ষেপ হয়েছে, অনুশোচনা হয়েছে, অভিমান হয়েছে, বিরহ হয়েছে, তখন সেই আক্ষেপ অনুরাগ সৃষ্টি হচ্ছে তার মধ্যে, ঠিক আছে। এখানে দেখো মান, অভিমান, দ্বন্দ্ব, হতাশা ইত্যাদি বিষয়গুলো থাকছে। নিবেদন দেখো, অর্থাৎ তার প্রতি আমি সম্পূর্ণরূপে নিবেদিত হয়ে যাচ্ছি, তখন সেটা নিবেদন পর্যায়ে হচ্ছে। আত্মার পরমাত্মার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ, ভক্তিভাব, বিনয়, প্রেমের প্রতি নিবেদন ইত্যাদি। আচ্ছা, জ্ঞানদাস এবং চণ্ডীদাস এই বিষয় হচ্ছে শ্রেষ্ঠ পদকর্তা। আর কি আছে দেখো, ভাবোল্লাস এবং মিলন। ভাবোল্লাস, মিলনের আনন্দে হৃদয়ের যে আবেগ সৃষ্টি হচ্ছে সেইটাই হচ্ছে ভাবোল্লাস। হ্যাঁ, মনে মনে ভেবে ভেবে আমি তার সঙ্গে মিলন হচ্ছি, সেটা হচ্ছে ভাবোল্লাস, এবং তারপরে মিলন ঘটছে, অর্থাৎ এখানে মিলনের সুখ আছে, পূর্ণতা আছে, আত্মতৃপ্তি আছে। চণ্ডীদাস এবং গোবিন্দদাস এই পদগুলোই কিন্তু শ্রেষ্ঠ। আচ্ছা, মাথুর আমরা জানি যে শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার যে গল্পটা সেইটা, এবং সেইখানে তার মানে দেখবে যে পদগুলোতে মথুরা যাওয়ার রাধের যে কষ্টগুলো সেখানে ধরা পড়েছে সেগুলো মাথুর বিষয়ক পদ, ঠিক আছে। মান এবং কলহন্তরিতা, মান হচ্ছে এবং তারপরে সেই মান ভঞ্জন হচ্ছে, সেই ক্ষেত্রে প্রথমে মান, তারপরে কলহন্তরিতা, মানে প্রথমে বিরহ, তারপরে হচ্ছে সম্পর্ক পুনঃস্থাপন, ঠিক আছে। এখানে গোবিন্দদাস জ্ঞানদাস শ্রেষ্ঠ পর্যায়ের লেখক। আচ্ছা, শ্রীকৃষ্ণ এবং রাধার রূপ, দেখবে যে পদগুলোতে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা হচ্ছে, রাধার রূপ বর্ণনা হচ্ছে, সেইটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধা রূপ পর্যায়ের পদ। আর গৌরাঙ্গ বিষয়ক পদ, গৌরাঙ্গদেবকে নিয়ে যে পদগুলোতে রচিত হচ্ছে সেটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। সুতরাং এই গৌরাঙ্গ বিষয়ক পদগুলোর দিক দিয়ে আমরা যদি দেখি, সেক্ষেত্রে গোবিন্দ দাস রয়েছে, এছাড়া বাসুদেব ঘোষ, নরহরি সরকার এর প্রমুখকে উল্লেখ করা যেতে পারে। তাহলে গৌরাঙ্গ বিষয়ক পদ নিশ্চয়ই তোমার বিদ্যাপতি চণ্ডীদাস হবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবে, কারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিভাজনটা যদি মাথায় না থাকে, পদ নির্ণয় করা কিন্তু কঠিন হয়ে উঠবে। আমরা 5জন কবিকে নিয়ে বিশেষভাবে আলোচনা করব। কবি বিদ্যাপতি, চণ্ডীদাস, বলরাম দাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, এই কয়জনকে নিয়ে আমরা আলোচনা করব, এবং এখান থেকেই প্রশ্নগুলো আসবে। সেই ক্ষেত্রে প্রশ্নের ধরন হচ্ছে কবি বিদ্যাপতির ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে, মানে ব্যক্তিগত যে তথ্যগুলোকে রয়েছে সেইগুলোকে কেন্দ্র করে প্রশ্ন আসবে। তো আমরা প্রথমে যদি কবি বিদ্যাপতিকে দেখি, তার জীবন এবং সময়টা মনে রাখবে যে যতগুলো কবি রয়েছে তার মধ্যে রাজসভার কবি কিন্তু বিদ্যাপতি, ঠিক আছে। এটা কিন্তু মনে রেখো যে বিদ্যাপতি হচ্ছে রাজসভার, অর্থাৎ তিনি কোনো রাজার সভা কবি ছিলেন, ঠিক আছে, সেই জন্য তিনি রাজসভার কবি। তাহলে তার জীবন এবং সময়টা, এই যে দেখো গ্রাম ট্রাম ইত্যাদি এগুলো দেখে নিও। মিথিলা দ্বারভাঙাতে তার জন্ম, 1400 শতকের শেষ এবং 1500 শতকের দ্বিতীয় অর্ধ। এই জায়গাটাই ওই বিতর্কটা আমি বলেছিলাম যে অনেকে বলছে 1500 শতকের শেষ এবং 1600 শতকের প্রথম অর্ধ, এরকম একটা কিছু বলা হচ্ছে এই টেক্সটটাতে, যদিও সেটা ঠিক নয়। এইটাকেই মনে রাখবে সঠিক তথ্য হিসাবে। আচ্ছা, চৈতন্যদেবের প্রায় 100 বছর পূর্বে ইনি জন্মাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, বাঙালির হৃদয় দেখো, বিদ্যাপতি এমন একজন কবি যিনি বাংলাতে একটা পদও লিখছেন না, অথচ বাঙালির হৃদয়ে কিন্তু বিশেষভাবে অবস্থান করে আছেন। হ্যাঁ, তার রাধাকৃষ্ণ পদ 400 বছরের বেশি সময় ধরে কিন্তু আমরা তার পদগুলো অনুসরণ করছি বা পড়াশুনো করছি। কাব্য ভাষা এবং অনুপ্রেরণা, তার প্রধান ভাষা হচ্ছে মৈথিলি, মাতৃভাষা, বহু ভাষাবিদ তিনি। অন্যান্য ভাষায় তিনি অবহট্ট এবং সংস্কৃত, মানে শুধু বিদ্যাপতি কিন্তু শুধুমাত্র বৈষ্ণব পদ রচনা করেছে তা নয়, কিন্তু তিনি কিন্তু অজস্র আরও অন্যান্য গ্রন্থও কিন্তু রচনা করেছেন। দেখবেন নোটটাতে পুরো চার্ট ওয়াইজ আমি ওই সাল কোন সময় রচনা করছেন, কোন রাজার সময় রচনা করছেন, আর কী বিষয়ক গ্রন্থ, এইগুলো পরপর নোটটাতে দেওয়া রয়েছে। এইগুলো কিন্তু মনে রাখবে, ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ। বহুবার কিন্তু বিদ্যাপতি অন্যান্য গ্রন্থ থেকে প্রশ্ন এসেছে, এবং গ্রন্থটা কোন পর্যায়ের গ্রন্থ সেটাও কিন্তু আসবে, ঠিক আছে। দেখবেন নোটে সবগুলো দেওয়া রয়েছে। আচ্ছা স্যার, হ্যাঁ বলো বলো বলো। বলরাম দাস বললেন পড়াবেন, বলরাম দাস তো আমাদের সিলেবাসে নেই, কেন পড়বো? না, ওভাবে ঠিক সাহিত্যের ইতিহাসটা হবে না। বলরাম দাস আছে তোমাদের ইতিহাসে, একটু দেখে নিও, সুপ্ত অবস্থায় রয়েছে, ওই লেখার মধ্যেই আছে,
আরেকবার ভালো করে দেখবে, ঠিক আছে? বলরাম দাস সংক্ষিপ্ত পরিসরে রয়েছে। না স্যার আপনি যে স্যার, বলছিলাম যে ওটা প্রথমে সিলেবাসে নেই আর কি, ওই যেটা যে আসে 16 সিলেবাস। না ওই তোমার 11-এর বইটা দেখেছো? দেখো আমি প্রথমে তো বলি যে না স্যার, 11 আমরা 9 10 দেখলাম। সাহিত্যের ইতিহাস যখন পড়বে, সাহিত্যের ইতিহাসে যখন এরকম প্রশ্ন স্যার 11 বইতে আছে। হ্যাঁ, সাহিত্যের ইতিহাস 11 বইতে আছে স্যার। শোনো আমি বলে দিচ্ছি, সাহিত্যের ইতিহাস যখন পড়া হবে তখন একেবারে সাহিত্যের ইতিহাসের এই রকম বাধা ধরা থেকে নয়, একটু সাইড এদিক ওদিক দিয়ে প্রশ্নগুলো আসবে, ঠিক আছে? সুতরাং তোমরা এইভাবে একটু জেনে রাখো, একেবারে তুমি হুবহু ওইটুকু জায়গায় সাহিত্যের ইতিহাসকে বাধা যায় না, ঠিক আছে? আশেপাশে একটু থাকবে, ওই জন্য আনুষঙ্গিকগুলো জেনে রাখতে হবে, নাহলে কিন্তু আনুষঙ্গিক প্রশ্নগুলোর উত্তর করতে পারবে না, সেটা কিন্তু মাথায় রেখো। চলো, কাব্য ভাষা আমরা দেখলাম। স্যার আচ্ছা হ্যাঁ, স্যার এ পর্যন্ত যে আলোচনাগুলো করলেন, এখন তো আলোচনা করতেছেন বিদ্যাপতির জীবন সময় এবং বাঙালির হৃদয়ে বিদ্যাপতি, কিন্তু আগের স্যার যে আলোচনাগুলো করলেন ওখানকার তো পিডিএফ গুলো নেই গ্রুপে। ওইগুলো তোমাদের বোঝার সাপেক্ষে প্রয়োজন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে? মানে না ধরো ওগুলো দিলে ভালো হতো। স্যার ওগুলো থেকে কি স্যার প্রশ্ন আসতে পারে? যেমন ওই বৈষ্ণব পদাবলী তত্ত্বের কথা, ওটা স্ক্রিনশট নিতে পারিনি, আচ্ছা তাহলে আমি ওগুলো একটু থেকে বলে দেবো ওখানে। দেখো আমি কিছু জিনিস শিখেছি, দেখো বৈষ্ণব পদাবলী থেকে তো অসংখ্য ইনফরমেশন দেওয়া যায়, এখন সব কিছু দিয়েও তো তোমাদের বিচলিত করা ঠিক হবে না। তো যার জন্য যে ইনফরমেশনগুলো আমার মনে হয়েছে যে বোঝার ক্ষেত্রে, তোমাদের বৈষ্ণব পদাবলীর উত্তর করার ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি সেইগুলো কিন্তু এখানে রেখেছি। আর নোটে আমি সেইগুলো রেখেছি যেগুলো মনে হয়েছে পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু খুব প্রয়োজনীয়। তো একটু এদিক ওদিক থাকবে, এটা নিয়ে বিশেষ ঘাবড়ানোর কিছু নেই। ক্লাসটাও তো দরকার, ক্লাসের যে জিনিসগুলো মনে হচ্ছে ঠিক নেই, মানে তোমার ওখানে নেই, সেগুলো স্ক্রিনশট রাখবে, অসুবিধা কি আছে? ঠিক আছে? স্যার বলছি তাহলে স্ক্রিনশট স্যার তো শেষে মারা হয়নি, আপনি একটু স্লাইড গুলো দেখাবেন, আমরা স্ক্রিনশট মেরে নেবো তাহলে। আচ্ছা ঠিক আছে, কোনটার স্ক্রিনশট নিতে হবে আমি লাস্টে দিয়ে দেবো, যে এই জায়গাটার স্ক্রিনশট হ্যাঁ। রেখো, ঠিক স্যার আছে? ওটার পিডিএফটা দিয়ে দিলেই তো হয়ে যেত, আমি অত বলে স্ক্রিন দেবো যে এই জায়গাটার স্ক্রিনশট রেখে দাও, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা দেখো কাব্য ভাষা এবং অনুপ্রেরণা, আমরা বললাম যে মৈথিলি ভাষায় লিখছেন তিনি। তিনি অবহট্ট এবং সংস্কৃত দুই ভাষাতেই তিনি রচনা করেছেন। আমরা রবীন্দ্রনাথের যদি ভানুসিংহের পদাবলী দেখি, সেইটা কিন্তু এই ব্রজবুলি ভাষার কিন্তু অনুরূপ রয়েছে, এবং তিনি বিদ্যাপতি কিন্তু জয়দেবের থেকে বেশ অনুপ্রাণিত ছিলেন বলে ধারণা করা যায়। জয়দেবের গীতগোবিন্দম এবং ভাগবত এবং সংস্কৃত কাব্যেও কিন্তু তার দক্ষতা ছিল। আচ্ছা, পৃষ্ঠপোষক, তিনি কিন্তু অনেকগুলো রাজার পৃষ্ঠপোষকতা করেছিলেন। প্রথমেই দেখো যেটা মানে রয়েছে সেটা হচ্ছে ভোগীশ্বর, একেবারে প্রথম দিকে তার পৃষ্ঠপোষক ছিলেন ভোগীশ্বর, তারপরে কীর্তিসিংহ, তারপর দেবী সিংহ এবং তারপর শিবসিংহ। এই শিবসিংহ কবিকে উপাধি দিয়েছিলেন অভিনব জয়দেব নামে, ঠিক আছে? আর কোন কবির সময় কি কি রচনা করেছেন সেগুলো দেখবে দেওয়া রয়েছে, সেগুলো নোট থেকে নিয়ে নেবে। আমি ইনফরমেশন এখানে বাড়িয়ে বিশেষ জটিলতা করব না। পদাবলীর জগৎ দেখো, তিনি রাধাকৃষ্ণ পদাবলীর অমর কবি, প্রায় 500-র বেশি রাধাকৃষ্ণ বিষয়ক পদ তিনি রচনা করেছেন। বিষয় বৈচিত্র্য নৌকালীলা, নৌকালীলার দেখবে তার 4টে পদ সম্ভবত পাওয়া যায়, নৌকালীলার 4খানা। মাথুর, এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি হিসাবে তিনি কিন্তু, আমরা বিদ্যাপতিকে জানি, মাথুরের তিনি শ্রেষ্ঠ পদকর্তা। আচ্ছা, স্বীকৃত সম্মান তিনি রাজা শিবসিংহ কর্তৃক অভিনব জয়দেবও পাচ্ছেন। আচ্ছা, সমালোচকরা তাকে বলছেন যে, আধুনিককালের সমালোচকরা তাকে কসমিক ইমাজিনেশনের অধিকারী বলছেন। কসমিক ইমাজিনেশন ইন দ্য সেন্স যে তার ইমাজিনটা শুধুমাত্র পৃথিবী কেন্দ্রিক নয়, হ্যাঁ, মানে ওই যে তিনি যে এমনভাবে আসলে কল্পনা করছেন যে, বা রাধাকৃষ্ণকে এমনভাবে গড়ে তুলছেন, তিনি মনে হচ্ছে যে তারা মানে মানবী হয়েও তারা যেন অন্য জগতেরও বাসিন্দা, ঠিক আছে? এই যে অলৌকিক ক্ষমতা, এই অলৌকিক ক্ষমতার জন্য হ্যাঁ তাকে কসমিক ইমাজিনেশনের অধিকারী বলা হচ্ছে, এবং মধ্যযুগের কবি সার্বভৌম হিসাবেও তাকে তুলে ধরা হয় বিদ্যাপতিকে। আচ্ছা, বিদ্যাপতি পঞ্চ উপাসক হিন্দু, কিন্তু পঞ্চ উপাসক অর্থাৎ তিনি এই যে শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর এবং গাণপত্য, এই প্রত্যেকটা উপাসনার মতেই কিন্তু তিনি বিশ্বাসী ছিলেন কিন্তু, ঠিক আছে? এবং পারিবারিক ধারা কিন্তু শৈব বংশে তার জন্ম। প্রভাব এবং উত্তরাধিকার দেখো, জয়দেবের গীতগোবিন্দ দ্বারা তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, আর প্রভাবিত পরবর্তী বাঙালি বৈষ্ণব কবি, মানে এই বিদ্যাপতির পরে দেখো প্রভাব তো অনেককেই ফেলেছে, কিন্তু বিদ্যাপতির পরবর্তীকালে আরেকজন কবিকে পাওয়া গেছিল ছোট বিদ্যাপতি নামে, হ্যাঁ, তিনিও কিন্তু এই বৈষ্ণব মানে বিদ্যাপতির ঢঙে বেশ কিছু পদ রচনা করার চেষ্টা করেছেন। উড়িয়া কবি চম্পতি, তিনিও কিন্তু এরকম বিদ্যাপতির ঢঙে মানে তার প্রভাবে প্রভাবান্বিত হয়েছেন, ঠিক আছে? এবং বাংলা ভাষার ক্ষেত্রে বা ব্রজবুলি ভাষার বিকাশের ক্ষেত্রেও কিন্তু বেশ খানিকটা ভূমিকা তার রয়েছে। আচ্ছা, তার সৃষ্টি সম্ভারগুলো দেখো, অবহট্ট কাব্য, এটা হচ্ছে ঐতিহাসিক কাব্য কীর্তিলতা, তারপরে কীর্তি পতাকা, গল্পগ্রন্থ পুরুষ পরীক্ষা, নাটক দেখো, এখানে কিন্তু আলাদাভাবে আসবে যে তার নাটক। হ্যাঁ
স্যার ছোট বিদ্যাপতি কাকে বলা হয়, ওটা মানে ওনার নামটা কি জানা যাবে? না, নামটা জানা যায়নি, তাকে ছোট বিদ্যাপতি নামেই আসলে তিনি লিখতেন, ঠিক আছে, বিদ্যাপতির প্রভাবান্বিত হয়ে, ঠিক আছে, আলাদাভাবে নাম পাওয়া যায়নি। আচ্ছা, কবি রঞ্জনকে তো বলা হয় ছোট বিদ্যাপতি। না ওরকম নয়, মানে এইটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিদ্যাপতির প্রভাব যখন বলা হচ্ছে তখন বিদ্যাপতির ঠিক মানে বেশ কিছু সময় পরে ওনাকে অনুকরণ করেই একজন লেখক তৈরি হয়েছিলেন, ঠিক আছে, সেই তার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে, সেই জন্য সে ছোট বিদ্যাপতি। আচ্ছা, এখানে দেখো বিদ্যাপতির রচনাগুলোর দিক দিয়ে দেখো, গল্পগ্রন্থ, সংস্কৃত গ্রন্থ, নাটক, এই বিভাজন অনুসারে দিতে পারে প্রশ্ন যে বিদ্যাপতির লিখিত নাটক কোনটা, ঠিক আছে, এরকমভাবে। আচ্ছা, সৃষ্টি ইত্যাদি এই গ্রন্থগুলোকে দেখে নিও, ওখানে সাল হিসাবে নোটে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই চার্টটা দেখো, খুব ইন্টারেস্টিং চার্ট হবে এই চার্টটা। প্রত্যেকটা কবির ক্ষেত্রে আমি তুলে ধরার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আমাদের তো চুজ করতে হবে, তাই না, বিদ্যাপতিকে চুজ করার অনেকগুলো মানদণ্ড, যেমন কি আমাদের চুজ করার যে কতগুলো মানদণ্ড এখানে যদি আমি বলতে পারি, সেটা হচ্ছে কবি বৈশিষ্ট্যকে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ ধরো কোনো একটা পদ দিল, সেই পদটাকে তুমি নির্ণয় করবে যে এটা কার পদ, কোন বিষয়ের পদ, তাহলে সেই বিষয়টা কিভাবে করতে পারবে? এক, তোমাকে মনে রাখতে হবে সে কোন, মানে ধরো বিদ্যাপতি, চণ্ডীদাস, এদের বৈশিষ্ট্যগুলো কি আছে, এরা কোন সময়ের কবি, কোন সময়কাল। দ্বিতীয়ত, তার পর্যায় তুমি নির্ধারণ করতে, ধরো কোনো একটা পদ তুমি যদি পর্যায় নির্ধারণ করতে পারো। আর একটা হচ্ছে স্টাইলিস্টিক্স, অর্থাৎ এই কবি কেমনভাবে লেখেন, হ্যাঁ, এই বিষয়টা তার শব্দগুলো দিয়ে কিন্তু তাকে চেনা যেতে পারে। তো এইখানে কিন্তু সেই রকম একটা দেখো চারটা, আমি বলছি প্রথমেই বলছি যে একেবারে মধুর মতন মনে থাকবে এরকম আমি বলছি না, কিন্তু একবার যদি একটু সুন্দর করে করতে পারো দেখবে যে মানে বৈষ্ণব পদাবলী থেকে কোথাও কোনো প্রশ্ন ভুল হচ্ছে না, শুধু এসএসসি নয়, কোথাও কোনো প্রশ্ন ভুল হবে না। সাধারণ শৈলী দেখো, যেহেতু বিদ্যাপতি রাজসভার কবি, সুতরাং তার শব্দবন্ধের মধ্যে যে ওই যে আলংকারিক প্রয়োগটা বেশি থাকবে, এটা স্বাভাবিক, তাই না। বিদ্যাপতি এই রাজসভার কবি যেহেতু, দেখো রাজসভার কবির বৈদগ্ধ বহিরঙ্গে রূপ লাবণ্য থাকবে, শৃঙ্গার রসের প্রাধান্য, অলঙ্কার এবং ঝঙ্কার তার রচনায় বেশি থাকবে। আচ্ছা, চিহ্নিত করার উপায় দেখো, নাগরিক চাল, অলঙ্কৃত ভাষা, চিত্ররূপময়তা, শৃঙ্গার রসের উজ্জ্বল বর্ণনা, ঠিক আছে। পূর্বরা এবং অনুরাগের পদে দেখো, এই যে অবনত আনত, নাইল উঠল তীরে, তার এই যে লজ্জা, হ্যাঁ, গুরুজন, চাহনি, চাঁদ চকর, এই টাইপের উপমা, প্রথম দর্শনের ব্যাকুলতা, এই টাইপের উপমা কিন্তু তার রচনায় দেখা যাচ্ছে, বা এই টাইপের শব্দ প্রয়োগ কিন্তু তার রচনায় দেখা যাচ্ছে। কিভাবে আমি বলছি না, এটা মুখস্থ করো, তুমি যখন পদগুলো পড়বে জাস্ট এইটাকে একটু মনে রাখার চেষ্টা করো। এখানে একটা স্ক্রিনশট রেখো, এখানে একটা স্ক্রিনশট রেখে দিও। আচ্ছা, মিলন এবং ভাবোল্লাসের ক্ষেত্রে দেখো যে কি কহব রে সখী আনন্দ ওর, পিয়া অব আওব। দেখো, মানে শুধুমাত্র যে এই যে ব্রজবুলি ভাষা দেখেই তুমি চিনতে পারবে তা নয়, তার কারণ হচ্ছে গোবিন্দ দাস এবং তোমার জ্ঞানদাস এরাও কিন্তু ব্রজবুলি ভাষাতে লিখেছেন, সুতরাং শুধুমাত্র এইটাই তোমার মানদণ্ড হতে পারে এরকম নয় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, মিলন ও ভাবোল্লাসের ক্ষেত্রে দেখো, আনন্দের প্রকাশ, আনন্দ ওর, প্রিয়জনের আগমন, সান্নিধ্য, দুঃখের সমাপ্তি, এই টাইপের বিষয়গুলো কিন্তু এর রচনায় বিশেষভাবে স্থান পেয়েছে। মিলনের উচ্ছ্বাস, পরিপূর্ণতা, প্রতীক্ষার অবসান, আনন্দ। আচ্ছা, মাথুর তার পদগুলো এত বেশি পপুলার যে মাথুর বিষয়ক পদগুলোকে সহজে আইডেন্টিফাই করা যায়। গভীর বিরহ বেদনা, রাধার অসহায়ত্ব, কি আছে, গভীর বিরহ বেদনা আছে, রাধার অসহায়ত্ব আছে, প্রকৃতির প্রতিকূলতায় দুঃখের বৃদ্ধি, স্মৃতি ইত্যাদি বিষয়গুলো রয়েছে। কি মাথুরা, মাধব গেলা, দুঃখ নাহি ওর, শূন্যতা, বর্ষার বিষণ্ণতা, অতীত সুখের স্মৃতি ইত্যাদি বিষয়গুলো। প্রার্থনা বিষয়ক পদে দেখো, মাধব, দেখো মাধব শব্দটা কিন্তু তার রচনায় কিন্তু একটু বেশি পরিমাণে, সম্বোধন, মিনতি, দয়া, সমর্পণ, এই টাইপের শব্দ তার রচনায় বেশি পাওয়া যাচ্ছে। আচ্ছা, প্রেমের স্বরূপ, হ্যাঁ, প্রেমের সব অনুভব, পীড়িতি, তিলে তিলে নতুন, হ্যাঁ, প্রতি মুহূর্তে নতুন হওয়ার ধারণা, এই টাইপের শব্দ কিন্তু তার ইয়েতে রয়েছে। নেক্সট আমাদের এই, আচ্ছা এবার আমরা চণ্ডীদাসে ঢুকবো। চণ্ডীদাসের ক্ষেত্রে একাধিক চণ্ডীদাস একটা অন্যতম সমস্যা, যে একাধিক চণ্ডীদাস নিয়ে আমাদের এই আধুনিক যুগে এই সমস্যাটা প্রথম ওই যে ব্যোমকেশ মুস্তাফি এবং আব্দুল কলিম সাহিত্য বিশারদ, এরা কিন্তু এই সমস্যাটা প্রথম আইডেন্টিফিকেশন করলো যে একাধিক চণ্ডীদাস রয়েছে। সেই ক্ষেত্রে এইভাবে আমরা টোটাল 4 জন চণ্ডীদাসের কথা আমরা জানতে পারছি, ঠিক আছে। কি দেখো, পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী প্রথমত 4 জন চণ্ডীদাসের কথা জানা যাচ্ছে। কবি বড়ু চণ্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন এবং চৈতন্য পূর্ববর্তী, ঠিক আছে। তো সেটা গেল, বড়ু চণ্ডীদাসকে আলাদাভাবে আইডেন্টিফাই করা গেল। এবার দীন চণ্ডীদাস, ঠিক আছে, ইনি পালাগান
পালাগান রচয়িতা। এনাকে দেখো বৃহৎ পালাগান প্রায় 1000-এরও বেশি পদ তিনি রচনা করেছেন এই দীনচণ্ডী দাস। হ্যাঁ, চৈতন্য পরবর্তী পুরাণ ও পদাবলীর রসে পালাগান রচনা দীনচণ্ডীদাস ভণিতা ব্যবহার করে, ঠিক আছে। সপ্তদশ শতাব্দীর পূর্বে নয় বলে এনাকে অনুমান করা হয়। আর এনাকে আবিষ্কার করেছেন অধ্যাপক মনীন্দ্রমোহন বসু। সহজিয়ার চণ্ডীদাস যিনি রামী সম্পর্কিত, রাগাত্মিকা পদ মানে রহস্যময় আধ্যাত্মিক পদ, ঠিক আছে। এই যে দেখবে যে সহজিয়ার রামীকে নিয়ে একটা গল্প রয়েছে চণ্ডীদাসের, সেই চণ্ডীদাস হচ্ছে ইনি। রামী দপিনীর সঙ্গে সম্পর্কিত সহজিয়া সাধক, সপ্তদশ শতাব্দীর পূর্বে ইনিও নয়। আর একটা হচ্ছে আমাদের এই পদাবলীর চণ্ডীদাস, প্রাচীনতর এবং শ্রেষ্ঠ, বলছে উৎকৃষ্ট পদাবলী। চৈতন্যদেব এর পদ আস্বাদন করতেন বলে অনেকে ধারণা করছেন। প্রাচীনতর মরমী কবি, চৈতন্য সমসাময়িক বা কিছু পূর্বে হতে পারে। প্রধান অনুসারী মানে ইনি জ্ঞানদাসকে অনুসরণ মানে এনাকে জ্ঞানদাস অনুসরণ করেছিলেন। তাহলে আমাদেরটা হচ্ছে এই পদাবলী, বর্তমানে আমাদের পাঠ্য হচ্ছে এই পদাবলীর চণ্ডীদাস, ঠিক আছে। কিন্তু যদি চণ্ডীদাস সমস্যা আছে তাহলে এই সমস্যাগুলোকে মাথায় রেখো। বড় চণ্ডীদাসকে তোমরা চেনো, মাঝখানে দুজন, দীনচণ্ডীদাস যিনি পালাগানের রচয়িতা সপ্তদশ শতকের পূর্বে লয় বলে, আর একটা সহজিয়া চণ্ডীদাস যিনি রামীঘটিত চণ্ডীদাস, সেই জনের কথা। আচ্ছা, এবার চণ্ডীদাস তার কাব্যশৈলী এবং অনুভবের গভীরতা। চণ্ডীদাস এমন কবি যার দেখবে এই পদাবলীগুলোর মধ্যে তোমার সবচেয়ে যার পদগুলো পড়ে মানে কষ্ট হবে না, সে হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাসের পদগুলোকে তুমি যেন সহজেই টের পেয়ে যাবে, ঠিক আছে। মানে ঠিক যেন রবীন্দ্রনাথকে স্মরণ করা যেতে পারে। রবীন্দ্রনাথের ভাবের গভীরতা অনেক বেশি, কিন্তু তার শব্দগুলো অত বেশি জটিল নয়। যেমন যদি আমরা বঙ্কিমচন্দ্রের কথা বলি, বঙ্কিমচন্দ্রের সাথে যদি আমরা রবীন্দ্রনাথকে তুলনা করি, দেখবি রবীন্দ্রনাথের কথাগুলো বোঝা যায়। হ্যাঁ, তার অনেক ভারী কথাকে বলেছেন, কিন্তু এত সহজভাবে বলেছেন, এত সুন্দরভাবে বলেছেন, সেটা বোঝা যায়। চণ্ডীদাসের ক্ষেত্রেও না খানিকটা সেই রকম। চণ্ডীদাস খুব সহজ সুন্দরভাবে কিন্তু তার কথাগুলোকে প্রকাশ করেছেন, ঠিক আছে। এটা তার রচনার কিন্তু অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তিনি মূলত আরেকটা বিষয়, চণ্ডীদাসকে পার্টিকুলার এরকমভাবেও আখ্যানিত, ধরো পূর্বরাগে তিনি শ্রেষ্ঠ কবি সেটা ঠিক আছে, তাছাড়াও তার কিন্তু সমগ্র মানে পর্যায়ে কিন্তু তার দক্ষতা খুব সুন্দর। মানে আলটিমেটলি শুধু পূর্বরাগের শ্রেষ্ঠ কবি অন্য অন্য ভাষায় সেরকম নয় কিন্তু, ঠিক আছে। গোটা বিষয়টা কিন্তু তিনি খুব সুন্দর। হ্যাঁ, মানে ওই মাথুর বলো, তোমার ওই পূর্বরাগ, অনুরাগ, প্রেমোল্লাস সমস্ত বিষয়ে কিন্তু তার বেশ সুন্দর দক্ষতা। তবে পূর্বরাগে তিনি সবচেয়ে বেশি দক্ষ, এবং তাছাড়া তার পরের স্থান পাচ্ছে আক্ষেপ অনুরাগে। তিনি বিরহের মূলত তিনি কবি। আচ্ছা, প্রেমেরও বিভিন্ন অবস্থা, তার যদি রচনাগুলোকে দেখো, যে পূর্বরাগে রাধা কৃষ্ণ, এখানে আত্মহারা রাধা, আকুলা কৃষ্ণ, তার পদগুলোকে পড়বে যখন, তার যে পূর্বরাগের পদগুলোকে, এই কথাগুলোকে মনে রাখবে যে তার পূর্বরাগে দেখবে যে রাধা এখানে শুধু বারে বারে আত্মহারা। দেখো পূর্বরাগের অনেক রকমভাবে ব্যাখ্যা করছে, কিন্তু চণ্ডীদাস যখন পূর্বরাগের রাধাকে ব্যাখ্যা করছে, সেই রাধা আত্মহারা হয়ে উঠছে, আকুল হয়ে উঠছে কৃষ্ণের জন্য। বাসকসজ্জা, মিলন ও উৎসুক হারাকার বেদনা থাকবে, খণ্ডিতা বঞ্চনার গভীরে ক্ষোভ থাকবে ইত্যাদি। এই ভাগগুলো তোমাদের দরকার নেই, দিয়ে পড়ানোর দরকার নেই। আচ্ছা, কালজয়ী আবেদন এবং স্বীকৃতি, যেন চণ্ডীদাসের প্রায় 400 বছরের বেশি সময় ধরে আমাদের বাঙালি হৃদয়ে রয়েছে চৈতন্যদেবের আস্বাদন। তিনি এই চণ্ডীদাসের পদ চৈতন্যদেব শুনতেন বলেও জানা যান। এবং দীনেশ চন্দ্র সেন একটা মন্তব্য করেছেন, এই যে এত চণ্ডীদাস সমস্যা, তার কাছে মনে হয়েছে যে না, চণ্ডীদাস আমার কাছে এক ভিন্ন মানে অভিন্ন নহে, ঠিক আছে, তার কাছে একটাই চণ্ডীদাস মনে হয়েছে। যাই হোক, সেটা নিয়ে নানান বিতর্ক রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে চণ্ডীদাসের পদ। তোমরা এটাকেও একটু স্ক্রিনশট করে রাখো, এটা দেখো কাজে লাগবে। আমি এখানেও ওই যে বংশী শিক্ষা এবং নৃত্যের ক্ষেত্রে তার কোন কোন চিহ্নিত করার উপায়গুলোকে এখানে একটু রেখে দেওয়ার চেষ্টা করেছি। এগুলো যেহেতু তথ্য, আমি আর আওড়াবো না এখানে। হ্যাঁ, এগুলো দেখো, একটু স্ক্রিনশট এখানে রাখো যে চণ্ডীদাসের পদকে এইভাবে চেনা যেতে পারে। আচ্ছা, নেক্সট গেলাম আমি, হয়েছে স্ক্রিনশট, নেক্সট যাচ্ছে। আচ্ছা, দেখো তাহলে এতক্ষণ আমরা পড়লাম চৈতন্য পূর্ববর্তী পদকর্তা। এখন আমরা চৈতন্য সমসাময়িক পদকর্তাদের একটা সংক্ষিপ্ত পরিচয় নিতে পারি। দেখো, চৈতন্য সমসাময়িক যে পদকর্তাগুলো রয়েছে, তাদের মধ্যে পদের তুলনায় বা পদের বিচারে কাব্যত্ব। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ একটা কোশ্চেন ছিল। স্যার আরেকবার দেখান না। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, মানে বলছিলাম কোশ্চেনটা এরকম যে আমি নিয়েছি পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ। মানে কোশ্চেন অ্যান্সারটা আমি এখনো পড়ে উঠতে পারিনি। বুঝলাম না, আবার একবার বলো। পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ। এটা কি কোথায় লাস্ট পেয়েছো যেটা প্রশ্নটা? মাদ্রাস পেয়েছি, মাদ্রাসে যে এসএলএসটি হয়েছিল গত 2024-এ, ওখানে 69 নম্বর কোশ্চেন এটা। আচ্ছা, মানে নম্বরিং দিয়ে, তাই তো? নবম শ্রেণীর বইতে আছে,
42 নম্বর পদ। হয়তো উত্তর পেয়েছো। স্কুলের টেক্সটে কি আছে? সাহিত্য সঞ্চয়ন। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এগোবো। আচ্ছা, এইটা স্ক্রিনশট নিয়েছো? হুম। দেখো হ্যাঁ, আমি স্যার। বলছি শোনো, এই যে এই টাইপের যে জিনিসগুলো, ধরো এই যে পদ সংখ্যা, কত নম্বর পদ, এইগুলো স্পেসিফিক যখন আসছে তখন ভাববে যে স্পেসিফিক জায়গা থেকে আসছে। ঠিক আছে, মানে ওই সমগ্র গ্রন্থটা তোমাকে ওখানে পড়তে হবে না। দেখো এই যে সামান্য স্পেসিফিক ইনফরমেশন রয়েছে ওইখানে, ওই টেক্সটটাকে, ওই টেক্সটের জন্যই এই প্রশ্নটা এখানে এসছে কিন্তু। ঠিক আছে, কিন্তু আমাদের আপাতভাবে শুনে মনে হচ্ছে আমাদেরকে তাহলে সব পদগুলো ওরকমভাবে লাইন বাই লাইন মনে রাখতে হবে কত নম্বর পদ, তা নয় কিন্তু। যখন এরকম মানে ডট স্পেসিফিক আসবে এবং মনে হবে হিউজ ইনফরমেশন এখানে, সেখানে দেখবে তোমার নির্দিষ্ট করা আছে যে ওটা আমরা টেক্সট যখন করব আমরা তখন সেই সময় দেখে নেব। আচ্ছা, এটা স্ক্রিনশট হয়েছে। আচ্ছা, এখানে দেখো যে যে বেশ কয়েকজন চৈতন্য সমসাময়িক পদকর্তা, তাদের মধ্যে আমরা যদি একটু মানে উল্লেখযোগ্য পর্যায়ে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা মুরারি গুপ্তকে রাখতে পারি, এই যে রামানন্দ বসুকে রাখতে পারি, বা বাসুদেব ঘোষকে রাখতে পারি। ঠিক আছে, নরহরি সরকারকে রাখা যেতে পারে। তাহলে মুরারি গুপ্ত দেখো মহাপ্রভুর বা চৈতন্যদেবের সহপাঠী এবং বয়োজ্যেষ্ঠ ছিলেন। ঠিক আছে, বারে বারে বলছি এরা কিন্তু, এই পদকর্তাগুলো কিন্তু তোমার ঐতিহাসিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এরা চৈতন্যদেবের সমসাময়িক। ঠিক আছে, আচ্ছা, ইনি দেখো সংস্কৃতে সর্বপ্রথম চৈতন্য জীবনী কাব্য রচনা করছেন। তাহলে মুরারি গুপ্ত সংস্কৃতে সর্বপ্রথম চৈতন্য জীবনী কাব্য রচনা করেছেন, বাংলা ও ব্রজবুলিতে পদ রয়েছে তার। আচ্ছা, নরহরি সরকার ঠাকুর দেখো তিনি গৌরাঙ্গ বিষয়ক পদের আদি রচনাকার হিসাবে কথিত রয়েছে। শিবানন্দ দাস কবি কর্ণপুরের পিতা ইত্যাদি ইনি কিছু পদ লিখেছেন, সেই বিষয়ে বিশেষ জানা যায় না। বংশীবদন চট্টোপাধ্যায় ইনিও কিছু পদ লিখেছেন। আমরা যদি রামানন্দ বা বাসুদেব ঘোষের কথা বলি, বাসুদেব ঘোষ নিমাই সন্ন্যাসের পালা, হ্যাঁ, সরল বাংলা ভাষার চৈতন্য সন্ন্যাস বিষয়ক পালা তিনি রচনা করেছেন। তো মোটামুটি এইটা হচ্ছে চৈতন্য সমসাময়িক পদকর্তা। এবার দেখো আমাদের বলরাম দাসের কথা। বলরাম দাসের কথা একটু সংক্ষেপে জানা দরকার। সেটা হচ্ছে ইনফরমেশন দিক দিয়ে যদি আমরা বলরাম দাসকে বিচার করা যায়, তিনি হচ্ছে বাৎসল্য রস, যেটা সেই বাৎসল্য রসে কিন্তু তিনি একটু খুব দক্ষতার পরিচয় দিয়েছেন। ঠিক আছে, রসোদ্গার, রূপানুরাগ এবং বাৎসল্য রসের পর্যায়ে, বিশেষ করে ওই যে কৃষ্ণ এবং যশোদার যে স্নেহ ব্যাকুল পদগুলো রয়েছে, এই জায়গাটা কিন্তু তার দক্ষতা বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। হ্যাঁ, রামচন্দ্র এবং গোবিন্দ দাস কবিরাজের বংশে জন্মগ্রহণ করেছিলেন, যদিও এটা নিয়ে একটু মতপার্থক্য রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর বিশেষ কিছু এখানে তোমাদের দেখো তার সাহিত্যের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রাধার মান, কৃষ্ণের অনুতাপ, মাতৃস্নেহ, শৈশব, চিত্রের সার্থকতা, উপস্থান ইত্যাদি বিষয়গুলো। তাহলে তাকে মনে রাখার মতন তিনি বাৎসল্য রসের খুব মানে সার্থক লেখক। হ্যাঁ, তার পদগুলোকে মনে রাখার এই উপায়, হ্যাঁ, মানহ এবং কলহন্তরিতা, শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং কালীয় দমন, এই বিষয়টাকে এটাকেও একটা স্ক্রিনশট রাখো। তার চিহ্নিত করবার উপায় দেখো, কৃষ্ণের অনুশোচনা, হ্যাঁ, করজোড়, মাগে পরসাদ, ক্ষমা চাওয়া, নয়নে লোর ইত্যাদি শব্দগুলোকে দেখলেই বুঝতে পারবে যে এগুলো বলরাম দাসের। এবং পদের নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বলরাম দাসের বেশ পদ আসে আর কি। আচ্ছা, জ্ঞানদাসের ক্ষেত্রে জ্ঞানদাস কিন্তু ব্রজবুলিতেও পদ লিখেছেন। ঠিক আছে, বাংলা এবং ব্রজবুলি দুই ভাষাতেই তিনি পদ লিখেছেন। বাড়ি ইত্যাদি ইনফরমেশন ইনি দেখো 6ষ্ঠ শতকের দিকের কবি, তিনি 400 পদ তার প্রচলিত রয়েছে। ইনি রূপ অনুরাগের পদে শ্রেষ্ঠ। ঠিক আছে, আচ্ছা, চণ্ডীদাস হচ্ছে তোমার জ্ঞানদাস চণ্ডীদাসের থেকে বেশ খানিকটা প্রভাবিত। তবে চণ্ডীদাসের সঙ্গে জ্ঞানদাসের একটা মৌলিক পার্থক্য হচ্ছে, চণ্ডীদাস কবি আর চণ্ডীদাস হচ্ছে সাধক আর জ্ঞানদাস হচ্ছে শিল্পী, সাহিত্যিক। মানে এই যে কথাটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, ওনার মানে উনি অনেক বেশি সাধক পর্যায়ের লোক চণ্ডীদাস, আর ইনি শিল্পত্ব এনার মধ্যে কিন্তু অনেক বেশি। ঠিক আছে, এই বেসিক পার্থক্য কিন্তু এনাদের মধ্যে রয়েছে। বাংলা পদে তিনি চণ্ডীদাসকে অনুসরণ করেছেন এবং ব্রজবুলিতে বিদ্যাপতিকে অনুসরণ করেছেন। আচ্ছা, জ্ঞানদাসের পদাবলী এটাও দেখো চিহ্নিত করবার উপায়, এটা একটা স্ক্রিনশট রাখো। হয়েছে আশা করি। আচ্ছা, গোবিন্দ দাস আমাদের শেষ। গোবিন্দ দাস হচ্ছে আমরা জানি যে উনি, হ্যাঁ হ্যাঁ স্যার, জ্ঞানদাস কতগুলি পদ রচনা করেছেন? 400-র কাছাকাছি তার প্রচলিত পদ আছে। 400। হ্যাঁ হ্যাঁ, আর তিনি ব্রজবুলি ভাষায়, হ্যাঁ, ব্রজবুলি ভাষায় কতগুলি? সেটা আইডেন্টিফিকেশন নয়, তবে ব্রজবুলিতেও তিনি পদ লিখেছেন। স্যার জ্ঞানদাসের এই পদগুলো দেখাবেন স্ক্রিনশট পেয়েছি।
দাঁড়াও জ্ঞান 186টি পদ, তার মধ্যে ব্রজবলি 105। এর আগে স্ক্রিনশটটা এইটা তো দেখো হ্যাঁ এটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ স্যার ওটা আপডেট হলে হয়েছে? চলো হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, চলো আরেকটু আছে সেটাকে আমরা শেষ করে নিই। আচ্ছা, গোবিন্দ দাস কবিরাজ, দেখো গোবিন্দ দাস এনাকে দ্বিতীয় বিদ্যাপতি, যে ব্রজবুলির পদে পরিপট্ট, অলংকার নৈপুণ্য, ছন্দ কুশলতা এবং মানে ইনি বিদ্যাপতির সার্থক উত্তরাধিকারী বলা হয় কিন্তু এই গোবিন্দ দাসকে। এবং আমরা জানি যে গৌরাঙ্গ বিষয়ক যে পদগুলো, সেই পদগুলোর শ্রেষ্ঠ পদকর্তা কিন্তু এই গোবিন্দ দাস কবিরাজ, ঠিক আছে। তার ভাবধারা, শ্রীরাধার শোক ইত্যাদি ইত্যাদি এগুলো অষ্টলীলা বর্ণনায় তিনি বিশেষভাবে পারদর্শী ছিলেন এবং তার তোমার গৌরাঙ্গ বিষয়ক পদ এইটার জন্য তিনি বিশেষভাবে প্রসিদ্ধ এবং এই বিষয়ে তার শ্রেষ্ঠত্ব। এটাও একটু চার্ট রাখো, এই চার্টটাকেও রেখে দাও, এই চার্টটাকে রেখে দাও, আমরা শেষ একটা ইনফরমেশন নেব এখান থেকে। চলো আচ্ছা, এইখানে দেখো মুসলিম কবিদেরও কিন্তু বেশ খানিকটা অবদান চৈতন্য বৈষ্ণব পদাবলীর ক্ষেত্রে রয়েছে। যখন তুমি যদি মনে করো যে চৈতন্যদেব যখন আবির্ভাব ঘটছে, তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু উনি ওই আন্দোলনে বহু মানুষকে প্রেমের বিনিময়ে কিন্তু তিনি যোগদান করিয়েছিলেন। তো ওই খ্রিস্ট সপ্তম শতকের দিক দিয়ে গৌরচন্দ্রিকা এবং রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ কিন্তু বেশ কিছু মুসলিম কবি তখন লিখেছিলেন। হ্যাঁ, চৈতন্য, বিশেষ করে চৈতন্যদেবের পরে প্রভাবিত হয়েই কিন্তু তারা লিখেছিলেন। হ্যাঁ, এই যে ওয়াহিদ, সৈয়দ আকবর আলী, সৈয়দ আলাউল উমর আলী, কবির শেখ, গরিব খা, লালন ফকির, লাল মামুদ, সৈয়দ মুর্তজা প্রমুখ কিন্তু বৈষ্ণব বিষয়ক। এবং এই বিষয়টা আসলে ওই যে সুফিবাদী যারা রয়েছে, মুসলিমদের সুফি সাধক যারা, এই সুফি সাধনার সঙ্গে তোমার এই জীবাত্মা এবং পরমাত্মার প্রসঙ্গটা খানিকটা মিল খায়। হ্যাঁ, এবং সেই কারণে তারা আরও বেশি উৎসাহিত কিন্তু এই পদগুলো রচিত হয়েছে, ঠিক আছে। রাধাকৃষ্ণের অবতারণা কিন্তু সেইভাবে করেছে। তো এই প্রভাবটা মোটামুটি এই দুই একজনের নাম যদি মনে রাখতে পারো ভালো হয়। হ্যাঁ, এই এবং খ্রিস্ট সপ্তম শতকে, এবং মনে রাখবে এদের পদগুলোর বিষয় হচ্ছে, এক হচ্ছে চৈতন্যদেবকে প্রভাবিত, মানে চৈতন্যদেব থেকে প্রভাবিত হয়েছিলেন এরা, এবং সেই সঙ্গে গৌরচন্দ্রিকা এবং রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলো রচনা করেছিলেন। আচ্ছা, এই চারটা আমি করেছি হচ্ছে ওই পাঁচজন কবির কমন যে ইনফরমেশনগুলো আছে, সেই কমন ইনফরমেশনগুলোকে নিয়ে। এটাও একটা চার্ট, এটা নিয়ে নাও স্ক্রিনশটটা। এটা তোমার ওই কমন, যাতে গোলমাল তোমাদের না হয়। হ্যাঁ, বিদ্যাপতি যেমন আনুমানিক সময়কাল কোন সময় আসছে, হ্যাঁ, এবং তোমার এদিকে চণ্ডীদাস মানে সময়কাল, আনুমানিক সময়কাল, জন্মস্থান বা প্রধান বিচরণ ক্ষেত্র, পদের ভাষা, শ্রেষ্ঠ পর্যায়, প্রধান কবি বৈশিষ্ট্য, উপাধি বা অন্যান্য গুরুত্বপূর্ণ এই বিষয়টারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা, এটাই আমাদের শেষ। হ্যাঁ, আচ্ছা, এইবার তোমাদের বলো কি কি প্রশ্ন ছিল, তোমরা সেই সময় প্রশ্ন করতে গেছিলে, করতে পারোনি, বলো এবার কোর্স নিয়ে কোনো মানে প্রশ্ন আছে? স্যার বলছি যে 9, 10, 11, 12টা যদি একসাথে করা যায় সেক্ষেত্রে কোর্স ফিস কোনটা? এই তো, এই যে মানে আমি একটু লেটে জয়েন হয়েছি তো আমি তখন শুনিনি স্যার। এইটা হচ্ছে তোমার এই যে এইটা আচ্ছা, একাদশের অর্থই তো 9, 10 মিলিত হয়ে হবে, ঠিক আছে। এইটার ওয়ান টাইম পেমেন্ট 5,499 5,499, আর এটা হচ্ছে তোমার ইনস্টলমেন্টে 6,299 পড়ছে। একজন কিছু বলতে চাইছো, বোধহয় শোনা যাচ্ছে না তার কথা। স্যার পেমেন্ট প্রসিডিউরটা একবার দেখতে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, পেমেন্ট প্রসিডিউর, তাই তো। পেমেন্ট দু রকম পদ্ধতিতে করতে পারবে। এক, সরাসরি অ্যাপ থেকে, তোমরা যখন অ্যাপে যাবে, বায়ো অ্যাপে গিয়েই দেখবে যে কোর্সে যেতে চাইছো সেই কোর্সটাতে যাওয়ার পরে উপরে প্রথমে ডেসক্রিপশনেই দেখবে একটা কোড লেখা আছে, এই কোডগুলোই লেখা আছে, ঠিক আছে। ওইখানে যাওয়ার পরে নিচে, ধরো এইটা যদি মোবাইলের স্ক্রিন হয়, এরকম নিচের দিকে দেখবে যে তোমার এখানে সিলেক্ট কোর্স বলে লেখা আছে। এটা ক্লিক করলে দেখবে এরকম একটা পপ আপ খুলবে, সেখানে 6 মান্থ বলে থাকবে, সেটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করলে 6 মান্থ সিলেক্ট হয়ে গেল। এইবার তারপরে দেখবে যে অ্যাপ্লাই কুপন কোড বলে এরকম ডান দিকে একটা জিনিস আসবে, ওইখানে অ্যাপ্লাই কুপন কোডটা করবে। অ্যাপ্লাই করার পরে দেখবে টাকাটা কমে গেছে, কেটে দিয়ে কন্টিনিউ অপশন ক্লিক করবে। কন্টিনিউ করার পরে তুমি ফোনপে বলো, গুগল পে বলো, ব্যাঙ্ক ট্রান্সফার বলো, ইএমআই বলো, যাই বলো, যা খুশি ওখান থেকে করতে পারবে, ঠিক আছে। এই একটা প্রসেস। আর যদি এখান থেকে অসুবিধা হয়, সরাসরি
এই যে মানে ওই 9123669664 এই যে নম্বরটা, এই নম্বরের হোয়াটসঅ্যাপে একেবারে সরাসরি মেসেজ করে দেবে, অ্যাকাউন্ট কথাটা লিখে পাঠিয়ে দেবে 9123669664 এই নম্বরটায় অ্যাকাউন্ট শব্দটা লিখে পাঠিয়ে দেবে। অ্যাকাউন্ট লিখে পাঠিয়ে দিলেই ওখানে অ্যাকাউন্ট ডিটেইলস পাঠিয়ে দেবে, তো পেমেন্ট করার পরে শর্ট শেয়ার করে দিলেই হবে। এর মধ্যে কোথায় কোশ্চেন মানে মক টেস্ট ওটা পাচ্ছি না, ওটা কোথায় মানে কিভাবে ওটা করব? একেবারে অ্যাপের শুরুতে দেখবে ফ্রি কোর্স রয়েছে, ঠিক আছে? একেবারে শুরুতে দেখবে এসএলএসটি বাংলার যে ফ্রি কোর্স রয়েছে ওই ফ্রি কোর্সটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে যদি তুমি কোর্সটাতে আগে কখনো এনরোল করে না থাকো তাহলে দেখবে নিচে একটা কন্টিনিউ বলে অপশন আসবে, সেই কন্টিনিউতে ক্লিক করলে কোর্সটা কন্টিনিউ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখবে পরপর ফোল্ডার করে সাজানো রয়েছে। ধরো আমাদের প্রথম ক্লাস ছিল হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ থেকে, তাহলে ওইখানে ব্যাকরণের ওই ফোল্ডারটাই ক্লিক করলে দেখবে ওখানে রেকর্ডেড হ্যাঁ বাংলা ভাষার ব্যাকরণের থেকে বাংলা ভাষার ব্যাকরণের থেকেই মানে ধ্বনিকে নিয়ে ক্লাস করানো হয়েছিল। তো সেইখানে ওই দেখবে নোট আছে, রেকর্ডেড ক্লাস আছে, প্র্যাকটিস সেট আছে, মক টেস্ট আছে। আচ্ছা, এই মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু জনের বুঝতে প্রবলেম হচ্ছে, এটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যখন খেয়াল করো প্র্যাকটিস সেটটা তো যখন তোমরা দিচ্ছ, মক টেস্ট যখন দিচ্ছ তখন ফার্স্ট টাইম যখন তুমি মক টেস্ট দিচ্ছ সেটা তোমার এক্সাম থাকছে, ঠিক আছে? সুতরাং সেইটা তুমি সতর্ক হয়ে দেবে, এক্সামটা একেবারে কারেক্ট যতটুকু সময় নিয়েই পরীক্ষাটা দেবে এবং সম্পূর্ণ শেষ করে সাবমিট করবে। এবং মনে রাখবে তুমি ওই মক টেস্ট যতবারই দাও না কেন প্রথমবারের স্কোরই তোমার ওখানে কাউন্টেড হয়েছে, ঠিক আছে? ওই স্কোরটাই কাউন্টেড থাকবে, অন্য কোনো স্কোর পরে যতবার দাও সেই স্কোরগুলো কাউন্ট হবে না। আচ্ছা, তুমি এবার ধরো মক টেস্ট দিয়েছো, দেওয়ার পরে ধরো রেজাল্ট দেখিয়েছে, হ্যাঁ সাপোজ ধরে নাও এটা রেজাল্টের পেজ, এর একেবারে এই উপরের কর্নারের দিকে গিয়ে দেখবে সলিউশন বলে একটা জায়গা রয়েছে। ওই সলিউশনে ক্লিক করার পরে দেখবে তুমি এতক্ষণ যে প্রশ্নগুলোর উত্তর করেছো সেই প্রশ্নগুলো পরপর রয়েছে। ধরো প্রশ্ন রয়েছে আর এটা ধরো 4টে অপশান রয়েছে, যে অপশানটাই টিক করা থাকবে মানে মনে করবে ওইটাই সঠিক উত্তর, আর নিচে লেখা আছে যে তুমি কোনটা সিলেক্ট করেছিলে, অমুক কোশ্চেন আমি সিলেক্ট করেছিলাম, তখন ওই কোশ্চেনটা তুমি মানে বুঝতে পারবে যে কোনটা সঠিক উত্তর আর তুমি কোনটা দিয়েছিলে, এই একটা পর্যায়ে। আচ্ছা, দ্বিতীয়বার ধরো তুমি আবার ওই কোশ্চেনটা প্র্যাকটিস করতে চাও কিন্তু তুমি চাইছো না পরীক্ষা দিতে, তখন কি করবে? তখন আবার ওই মক টেস্টটা ওপেন করবে, ওপেন করে ওই নিচেই দেখবে যে রিভিউ বলে লেখা আছে, হ্যাঁ দেখলেই টের পাবে রিভিউ বলে লেখা আছে, ওই রিভিউতে ক্লিক করবে, করে সাবমিট করে দেবে, সাবমিট করে ওরকমভাবে পরপর দেখবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এই দুটো পদ্ধতি একটু খেয়াল করে দেখো। স্যার বলছি, বৈষ্ণব পদাবলীতে আপনি যে অ্যাথেন্টিক সোর্সের কথাটা বলেছিলেন, ওটা কি চতুর্দশ থেকে পঞ্চদশ শতক, ওটাই কি ঠিক অ্যান্সার স্যার? হ্যাঁ চতুর্দশ থেকে পঞ্চদশ শতক। কারণ কি সমস্ত যুক্তি না হলে মানে যে ধরো তোমাদের ইয়েতে একাদশ শ্রেণীর বইটাতে যেটা দেওয়া রয়েছে সেই তথ্যটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে আমরা জানাচ্ছি যে বা আমরা তো দেখলাম যে বিদ্যাপতি চৈতন্যদেবের 100 বছর পূর্বে এসছে, তো চৈতন্যদেবী এসছে পঞ্চদশ শতকের শেষ ভাগে, তো সেক্ষেত্রে বিদ্যাপতি কি করে ইয়েতে শেষ ভাগে আসে, পঞ্চদশ শতকের শেষ ভাগে আসে, বুঝতে পেরেছো? তো সেই স্যার বলছি আরেকটা প্রশ্ন ছিল, ওই যে মানবিক প্রেম বেশি থাকে বেশিরভাগ, ওটাতে একটু স্কিপ করে গেছি স্যার, বলবেন ওটা? হ্যাঁ বলছি, হ্যাঁ আরেকটা প্রশ্ন করছিলেন। হ্যালো বলো স্যার, বলছি যে অন টাইম পেমেন্ট করলে 3899 টাকাই লাগবে? 3899 অন টাইম পেমেন্টে? হ্যাঁ স্যার মানবিক প্রেম বেশি থাকে ওটা কি হবে একটু বলবেন? মানবিক প্রেম বেশি থাকে বেশিরভাগের, তো ওটা একটু জাস্ট মানে করে গেছিলাম, বুঝলাম না। স্যার 3 মাসের মধ্যে কি সিলেবাস শেষ হতে পারে? হ্যাঁ 3 মাসের মধ্যেই শেষ করব আমরা। কোর্স ডিউরেশন আমাদের 6 মান্থ থাকবে, আর পরীক্ষার আগেই আমরা শেষ করব সমস্ত বিষয়টা। আচ্ছা, কে একটা কি বোঝার স্যার সিলেবাসটাকে দিয়েছে? স্যার সিলেবাসটাকে দিয়েছে? মানবিক প্রেম বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রেই বলেছিলেন, ওটা একটু বলবেন? বলে দিচ্ছি। হ্যাঁ সিলেবাসটা স্যার সিলেবাসটাকে দিয়েছে না? সিলেবাসটা দেখো, সিলেবাসটা যতটুকু মানে এখনো পর্যন্ত যা রয়েছে তাতে পুরনো সিলেবাসেই হবে। 9-10 তো সেমই থাকছে, সেটা নিয়ে চাপ নেই। তোমাদের 11-12 এর নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, তবে 11-12 আশা করা যাচ্ছে ওই সিলেবাসেই হবে। তার কারণ কি, যে নতুন সিলেবাস চেঞ্জ হওয়ার মতন যে জায়গাটা সেটা হচ্ছে ওই টেক্সটগুলো, যে টেক্সটগুলো 2024-এ এসেছে, তো সেইগুলো তো সবগুলো অ্যাভেলেবেল নয়। 11-এরটা অ্যাভেলেবেল রয়েছে, ইভেন স্কুলগুলোতেও যায়নি সব স্কুলে, তো এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। চেঞ্জ হলেও আশা করি জানিয়ে দিত, ঠিক আছে? স্যার একটু সাহিত্য ইতিহাসের ভালো বই যদি একটু সাজেস্ট করেন।
সাহিত্যের স্যার ইতিহাসের ভালো বই। বলছিলাম, হ্যাঁ সাহিত্য ইতিহাসে ভালো বই যদি একটু সাজেস্ট করেন। আচ্ছা, দেখো তোমাদের জন্য তোমরা যদি এসএলএসটি দাও সেই ক্ষেত্রে আমি বলবো যে ওই তোমার অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত ইতিবৃত্তটা নাও, আর আরেকটু অ্যাডভান্সে গেলে সুকুমার সেনের 5টা খণ্ড নিতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য ওই সাহিত্যের ইতিহাসের সম্পূর্ণ ইতিবৃত্ত মানে অসিত কুমারের কিন্তু একটা হয় অনেকগুলো খণ্ডের বই হয়, আর একটা ওই সবগুলো মিলিয়ে একটা সংক্ষিপ্ত ইতিবৃত্ত করা আছে। ঠিক আছে, এই সংক্ষিপ্ত ইতিবৃত্তটা এইটা নিলেই হবে তোমাদের। স্যার দেবেশ আচার্যর বইটা ভালো হবে না? দেখো দেবেশ আচার্য নিতে পারো, কিন্তু এরা মানে প্রশ্ন তো একটা ব্যাপার হয় যে একটা জায়গা থেকে প্রশ্ন হয়, তো একজন সাহিত্যের ইতিহাসের লোক যখন প্রশ্ন করবেন দেবেশ আচার্যকে প্রথম প্রায়োরিটিতে রাখবেন না, তিনি হয় সুকুমার সেনকে রাখবেন অথবা অসিত কুমারকে রাখবেন, এই দুইজনকে প্রথম প্রায়োরিটিতে রাখবেন। হ্যাঁ বলছি, বাংলা ব্যাকরণ বামন দেবের বই ছাড়া ভালো চলিতে লেখা আছে বোঝা যাবে এরকম ব্যাকরণ বই কি নেওয়া যেতে পারে? বাংলা ব্যাকরণের জন্য ভালো চলিতে বোঝা যাবে, আমি বলবো কি যে বামন দেবকেই পড়ো। তার কারণ কি, তোমাদের যে লেভেলের প্রশ্নগুলো আসবে এটা না কম বেশি আমি দেখেছি যে ও বামন দেবকে ভীষণভাবে ফলো করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বামন দেবকে রাখতে পারো। আর তোমাদের অন্য যে জায়গাগুলো রয়েছে, ধরো ধনী টনি যেটা রয়েছে সেটা রামেশ্বর শয়ের একটা বই আছে, ওটা খুব সহজে বোঝা যায়। রামেশ্বর শয়ের বইটা রাখতে পারো, পিডিএফেও অ্যাভেলেবেল আছে দুটোরই, সেটাও একটু দেখতে পারো। ঠিক আছে, রামেশ্বর শ এবং তোমার এই বামন দেব, এর বাইরে তোমাদের খুব যাওয়ার দরকার নেই। কালীপদ চৌধুরী কি হতে পারে? কালীপদ চৌধুরী বই কি ভালো? হতে পারবে না কেন, অবশ্যই হতে পারে। আমি বলছি যে এই বইগুলো তুমি যদি কভার করো সুন্দরভাবে তাহলে যথেষ্ট হয়ে যায়। স্যার মানবিক প্রেম বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ওটা একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ আমি বলে দিচ্ছি। মানবিক প্রেম মানে ওই যে তুমি বলছিলে চৈতন্য পূর্ববর্তী আর চৈতন্য পরবর্তী, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, চৈতন্য পূর্ববর্তীতে দেখো ব্যাপারটা হচ্ছে চৈতন্যদেব যখন চৈতন্যদেবের আগমন ঘটছে, সেই আসলে ওই যে রাধাকৃষ্ণের প্রেমটাকে না সে একটা ভক্তি আন্দোলনে গড়ে তুলছে। ঠিক আছে, এতদিন যখন এই রাধাকৃষ্ণ বিষয়ক আমরা কোথায় পাচ্ছি, তুমি ভেবে দেখো, রাধাকৃষ্ণকে এতদিন আমরা কোথায় পাচ্ছি গীত গোবিন্দতে পাচ্ছি, আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে পাচ্ছি, তাই না? প্রথমত এই দুটো উৎস থেকে পাচ্ছি। এই দুটো উৎসতে রাধাকৃষ্ণ কেমন রূপ ছিল সেখানে? রাধাকৃষ্ণের রূপটা ছিল দেখবে সেখানে শুধুমাত্র রাধাকৃষ্ণের প্রেমকে বেশি করে দেখানো হয়েছে, নরনারীর যে প্রেম সেই প্রেমটাকে দেখানো হয়েছে বেশি করে, বুঝতে পারলাম? সেখানে আধ্যাত্মিক প্রসঙ্গ কিন্তু এরকম ভাবে আসেনি, মানে কৃষ্ণকে তোমার ওখানে অবতার বলে মনে হবে না। হ্যাঁ, কৃষ্ণ যে মানে পরমাত্মার প্রতীক সেই রকম ভাবে খুব একটা তোমার মনে হবে না, বুঝতে পারলাম? কিন্তু তুমি যখন চৈতন্য পরবর্তী সময়ের পদাবলীগুলো পড়বে তখন তোমাকে ওকে মনে হবে যে এটা অবতার। হ্যাঁ, ওই যে তত্ত্ব কথা আমি বললাম যে জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক, এইটা প্রতিষ্ঠিত করা হচ্ছে পরবর্তী সময়, এই পার্থক্য বেসিকটা। ঠিক আছে, তার মানে ওইখানে তুমি প্রেম লীলা খেলা এইগুলো বেশি পাবে, আর এইখানে তার মধ্য দিয়ে ওই লীলা খেলার মধ্য দিয়ে তত্ত্ব কথাকে বেশি পাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার বলছিলাম কি, স্যার এক সেকেন্ড শুনবেন একটু, যে সাহিত্যের রূপরীতি বলে একটা পার্ট আছে 11-12-এ, তো এই সাহিত্যের রূপরীতির জন্য আলাদা করে বই হয়, পাওয়া যায়? অবশ্যই হয়। সেটা হচ্ছে তোমার নামটা হচ্ছে কুন্তলের বইটা খুব ভালো, কুন্তল চট্টোপাধ্যায়ের বইটাও ভালো, এবং তার সঙ্গে আরো দুটো একটা বই রাখতে পারো। হ্যাঁ, উজ্জ্বল কুমার মজুমদারের একটা বই আছে, ভালো বই আছে ওখানে, অসুবিধা নেই। কুন্তল চট্টোপাধ্যায় রাখতে পারো, ওটা আশা করি হয়ে যাবে। স্যার বলছিলাম আপনাদের পেইড ব্যাচে কতজন করে ক্লাস হবে একটা ব্যাচে? হ্যালো হ্যালো স্যার, ক্লাসের সময়টা কখন হবে? 7:30টা। স্যার আপনাদের পেইড ব্যাচে কতজন করে ক্লাস হবে একটা ব্যাচে? পেইড ব্যাচের ক্লাস এই তো ধরো 6 তারিখ পর্যন্ত, তো তোমাদের কিন্তু 6 তারিখে একটা আমরা ফাইনাল এক্সাম নেবো। হ্যাঁ, তোমরা সবাই রেডি থাকো, এই যতগুলো টপিকে পড়ালাম আমরা একটা ফাইনাল এক্সাম নেবো কিন্তু 6 তারিখে। ঠিক আছে, জানিয়ে দেবো ওখানে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না, আপনার কথা কেটে কেটে আসছে। সবার কেটে কেটে যাচ্ছে? হ্যাঁ, কেটে কেটে আসছে। সবার কি কেটে কেটে যাচ্ছে? না স্যার, একটু লেফট হয়ে আবার একটু ইন করো, হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ এই ধরো তোমার 6 তারিখ পর্যন্ত তোমাদের চলছে, তারপরে 2-1 দিন সময় নিয়েই আমরা শুরু করে দেবো, মানে 10 তারিখের মধ্যেই আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্যার ফ্রি কোর্সটা কতদিন স্থায়ী থাকবে? এই তো তোমার 6 তারিখ পর্যন্ত। এমনি ওখানে অ্যাপে থাকবে, অ্যাপে দেখে নিতে পারবে, অসুবিধা নেই।
সাহিত্যের ইতিহাসে ওখানে পিডিএফ দেখাচ্ছেন না তো কিছু এখন আপনাদের এই অ্যাপে? সাহিত্যের ইতিহাসের পিডিএফটা অ্যাপে আপলোড করা হয়নি, গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। অ্যাপে চলে যাবে কালকে। তোমার অ্যাপে দেখবে কালকের মধ্যে নোট, রেকর্ডেড ক্লাস, প্র্যাকটিস সেট, মক টেস্ট সবকিছু চলে গেছে। স্যার বলছিলাম পেজ বেসে কতজন করে স্টুডেন্ট নিয়ে ক্লাস হবে আপনাদের পেজ বেসে? কতজনের একসঙ্গে ক্লাস হবে? সেটা এখনো ডিসাইডেড নয়। হ্যাঁ, আগে আমরা ব্যাচগুলো ম্যাক্সিমাম আউট করলে দেখতে পারবো। স্যার ম্যাক্সিমাম কতজন যেতে পারে? 35-40 জন এরকম হবে। 35 স্যার রুটিনটা প্রকাশ তাই তো? করবেন? স্যার রুটিনটা প্রকাশ করবেন? স্ক্রিন মানে হ্যাঁ রুটিনটা মানে আচ্ছা ধরুন এরকম 10 রোড ম্যাপ একটা রুটিন শুরু। আচ্ছা কেউ স্ক্রিনশট নেবে যে একটা পুরো সিলেবাসের উপর একটা রোড ম্যাপ। এক মিনিট, আমি বুঝতে পারলাম না তোমাদের কথা। এইটার কেউ স্ক্রিনশট নেবে বলেছিল, এটা নিয়ে নাও। আরেকবার বলবে, আমি কথাটা না বুঝতে পাইনি তোমার। স্যার বলছি 10 দিনের যেরকম আপনি একটা ফ্রি ক্লাস করালেন একটা সুন্দর রুট ম্যাপ দিয়ে, একটা সিলেবাসকে ভিত্তি করে 3-4 জন পড়ালেন, তেমনি ভাবে 3 মাসকে ধরে একদম 9, 10, 11, 12 এর সিলেবাসকে কমপ্লিট করবেন এরকম একটা রোড ম্যাপ আগে থেকে প্রকাশ করতে খুব ভালো। আমরা যতবারই বলেছি আমাদের পড়াশোনার কথা, আমরা কিন্তু ততবারই একটা জিনিস খুব গুরুত্বের সহ বলেছি যে আমরা কিন্তু ডেইলি টার্গেট শিট বেসড করে পড়াশোনাটা করি। সুতরাং আমাদের এইভাবে টার্গেট শিট যাবে, সেই টার্গেট শিট অনুসারেই পড়াশোনাটা চলতে থাকবে। ঠিক আছে, অবশ্যই রোড ম্যাপ না হলে, হ্যাঁ টার্গেট শিট না হলে তো হবে না। তার কারণ হচ্ছে তুমি দেখতে মনে হচ্ছে তোমার 3 মাস, তুমি টপিক দিয়ে যখন তুমি ভাগ করবে না প্রত্যেকটা দিনকে, দেখবে যে দিন নেই। ঠিক আছে, ওই জন্য হ্যালো স্যার, গুরুত্বপূর্ণ। হ্যালো স্যার, হ্যাঁ স্যার ওটা বলছিলাম যে আপনাদের যে কোর্সে ভর্তি হবো স্যার। হ্যালো স্যার, বলো। আপনার কোর্সে যে ভর্তি হবো তো নোট পিডিএফ বা ম্যাটেরিয়ালস গুলো কি মোবাইল দেখে থেকে লিখতে হবে না বাড়ি পৌঁছে যাবে? আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই নোটগুলো তো এক তো অ্যাপে করতে পারবে, দ্বিতীয়ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে তোমাদের একটু মিউট করতে বললে ভালো হয়, আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, প্রথমত নোটগুলোর ক্ষেত্রে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এক তো অ্যাপ থেকে পড়তে পারবে, দ্বিতীয়ত কথা আমরা যেটা ফিল করেছি যে ওই ধরো আমরা পিএসসি টিএসসি ব্যাচের ক্ষেত্রেও আমরা যেটা করেছিলাম যে এক একজনের এক এক রকমের প্রিন্টিং কস্ট আসে এক এক জায়গা থেকে। হ্যাঁ, এটা এবং আমাদের নোটগুলো দেখেছে একটু কালারফুল এবং এইচডি কোয়ালিটির হয়। তো সেই ক্ষেত্রে আমরা কম কস্টে এখান থেকে প্রিন্টিং করে পাঠানোর ব্যবস্থা করবো আর কি। হ্যাঁ, সেইটাই আমরা আপাতত করে দেবো। এবং এইটা ধরো যারা বাংলা সাবজেক্টে রয়েছে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা সমস্ত নোটগুলো হাতে পেয়ে যাবে, সেই ব্যবস্থা করে দেবো। এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রিন্টিং কস্ট এবং তোমার ডেলিভারি কস্টটা তোমাদেরকে বহন করতে হচ্ছে। এবং এটা ধরো যেহেতু আমরা বাল্কে করিয়ে নেব, এবং আমাদের মেশিন টেশিন এরকম আমাদের কিছু নেই, আমরা মানে পিএসসির ক্ষেত্রেও আমরা করিয়েছিলাম যে প্রিন্ট করিয়ে নিয়েছিলাম, সেইভাবেই তোমাদের কাছে পাঠানো হবে এবং তার যে কষ্ট আসবে সেটা বহন করতে পারবে। ধরো অ্যাপ্রক্সিমেটলি 70 থেকে 75 পয়সা পার পেজ এই হিসাবে চলতে হবে। যেহেতু নোটগুলো এখন আপডেটেড হবে সেহেতু তোমার এক্স্যাক্ট পেজ সংখ্যাটা আমার কাছে নেই বলে আমি দামটা বলতে পারছি না, কিন্তু ওর মধ্যে মানে ওখানে সহ্য হওয়ার কিছু থাকবে না, ওখানে একেবারেই তোমরা যা প্রিন্টে যা কষ্ট আসবে অ্যাপ্রক্স অ্যামাউন্টটা বলে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, দেখো অ্যাপ্রক্স অ্যামাউন্ট আমি ওই জন্যই বলতে পারলাম না যে তোমার আমার কাছে পেজ সংখ্যাটা এখনও ডিসাইড নয়, কারণ আমরা নোট আপডেট করছি। ঠিক আছে, আমাদের নোটটা ধরো যেরকম রয়েছে আমরা আরেকটু সুন্দর করে আপডেটেড করছি আর কি, সেটার জন্য 1-2 সপ্তাহ সময় আমাদের লাগছে। তো আমি শুধু অ্যাপ্রক্সিমেটলি বলছি যে 0.75 মতন টাকা, মানে সরি 75 পয়সা প্রতি পেজে এরকম খরচ হবে, এবং তোমরা যা দিয়ে প্রিন্ট করতে তার থেকে বহুগুণ টাকা কম খরচ হবে, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, এখানে হ্যালো স্যার, বলছিলাম যে ওই টাকাতে যে ভর্তি টাকা হয়ে যাবে পাঠিয়ে দেবেন স্যার। বলছি পেড বেসে ভর্তি হওয়ার কতদিন পরে আপনারা নোটগুলো পাঠিয়ে দেবেন? এই তো ধরো আমরা 2 থেকে 3 সপ্তাহ সময় নেব। 2 থেকে 3 সপ্তাহ। আর স্যার বলছি যে অ্যাপে হচ্ছে যে টাকাগুলো দেখাচ্ছে, মানে ওই যে ওয়ান টাইম পেমেন্ট যে টাকাগুলো রয়েছে ওই টাকার মধ্যেই তো ওই নোটগুলো আপনারা দিয়ে দেবেন নাকি? না, প্রিন্টিং কস্ট এবং ডেলিভারি কস্ট আলাদা। আর এটা হচ্ছে কোর্স ফি, যেটা কোর্স ফিস যেটা, হ্যাঁ প্রিন্টিং কস্ট ওটা না, ওটা তোমরা হয়তো একটু বেশি ভয় পাচ্ছ, মানে আমাদের সঙ্গে হয়তো
এর আগে যারা আর কি আমাদের কোনো কোর্সে হ্যাঁ এর স্যার আগে ভর্তি বলছি হয়নি তাদের একটু ভয় লাগছে ঠিকই, কিন্তু ভয় পেও হ্যাঁ না, স্যার আমাকে বিশ্বাস রাখো, ওটা খুব না না বেশি খরচ নয়। হ্যাঁ স্যার বলছিলাম যে যেদিন থেকে স্যার পেড ব্যাচ শুরু হবে তার যদি মানে এক সপ্তাহের মধ্যে যদি আমাদের ওই যে পিডিএফ গুলো বাড়িতে আসে তাহলে আমাদের খুব ভালো হয়। আমি পারলে, আমি চাইলে ধরো পরশুদিনও পাঠিয়ে দিতে পারবো। আমি ভালো করে বুঝবে কথাটা, আমি চাই বা আমরা চাই নোটটা খুব সুন্দর হোক, হ্যাঁ নোটটা খুব আপডেটেড হোক, তার জন্য আমরা সবাই একদম, চাইছি। একদম। আমাদের কিন্তু কোনো ইয়ে নয়, এবং ততদিনই এরকম নয় যে তোমাদের বসিয়ে রাখবো, ততদিনই কিন্তু অ্যাপের মধ্যে নোটগুলো দিয়ে পড়াশোনা চলবে, পড়াশোনা যেমন করে চলবে একদম। চলবে, শুধু প্রিন্টেড নোটটা তোমাদের একটু সময় লাগবে। সময়টা আমি ওই কারণে চাইছি, আমি তো চাইলে অনেকের মতন যা পুরনো আছে তাই দিয়ে চালাতে পারি। আমার মনে হয় স্যার, মনে হয় তাড়াহুড়ো না করে যে টার্গেট সিট অনুযায়ী আমরা পড়াশোনা করছি, তো তাড়াহুড়ো না করে বরং কম কম প্রিন্টিং নোট পাঠালেও কোনো অসুবিধা নেই, না কিন্তু স্যার সেটা আরেকটা আপডেটেড হোক এবং সুন্দর হোক, সযত্নে গোছানো থাক। আমি সেটাই বলছি। হ্যাঁ স্যার আরেকটা স্যার বলছি যে আমাদের যে মানে এই যে পিডিএফ গুলো দিয়েছেন তাতে দেখলাম পথে প্রবাসের একটা জায়গায় আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে, ওই কোয়ারি গুলো যখন থাকবে তার জন্য কি এক্সট্রা কোনো ক্লাস আপনারা প্রোভাইড করবেন? আমি বলে দিই, ধরো এইখানে তো আমরা ফ্রি ক্লাসগুলো করলাম, যার ফলে ধরো একটা বাল্ক ট্রাফিক ছিল, ঠিক আছে, যার জন্য অনেক ক্ষেত্রে অসুবিধা হয়েছে। হ্যাঁ, এই যে মানে অনেক জনসংখ্যা, অনেক মানুষজন থাকাতে এই প্রবলেমগুলো কিছুটা হয়েছে। এরপরে যেটা হবে দেখো, সেটা তো আমরা অনেক বেশি আরো ফ্রেন্ডলি হয়ে যাব, আমরা অনেক বেশি পরিচিত হয়ে যাব, তখন এই বিষয়গুলো ধরো ক্লাসে যেমন সুন্দরভাবে আলোচনা হবে, ক্লাসের পরেও যে টিচার ক্লাস নেবে তার সঙ্গে কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলছি যে স্যার পেড বেসে ভর্তি হওয়ার পরেই আপনারা টার্গেট শিটটা কি মানে টার্গেটের যে হচ্ছে ইটা থাকবে রুটিন ম্যাপটা, ওটা কি আপনারা আপলোড করে দিবেন পেড বেসে ভর্তি হওয়ার পরেই? হ্যাঁ 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 বলো, প্রশ্ন আর কি আছে? হ্যাঁ বলছি যে স্যার পেড ব্যাচের ক্লাসগুলো কি সব সন্ধ্যেই হবে না কোনোটা সকালের দিকে? সকালে নয়, সব সন্ধ্যা থেকেই হবে। রেকর্ডেড ভার্সন ক্লাসটা থাকবে, রেকর্ডেড ক্লাসটা থাকবে। আচ্ছা, সকালে হলে অসুবিধা, মানে রোজ সন্ধ্যে কি সুবিধা হয়? হ্যাঁ রোজ সন্ধ্যাই হবে। আচ্ছা সপ্তাহে কদিন স্যার বলছি স্লাইডগুলো একটু চেঞ্জ করে দিন, আমরা স্ক্রিনশটটা নিতে পারিনি। স্যার সপ্তাহে কটা ক্লাস হবে? বলছিলাম স্যার সপ্তাহে কটা ক্লাস হবে? 2 থেকে 3টে ক্লাস সপ্তাহে হবে। একসঙ্গে চলে আসছে, এক এক করে প্রশ্ন করো একটু। হ্যাঁ 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 হ্যালো হ্যাঁ বলো। বলছিলাম এক মিনিট আমি বলছিলাম যে এক কাজ করো না, তুমি হ্যান্ড রাইজ করো, আমি এক এক করে নাম ধরে ডেকে আমি শুনে নিচ্ছি, নাহলে কিন্তু কারোর কথাই বোঝা যাচ্ছে না। একটু হ্যান্ড রাইজ করো, আমি বলছিলাম যে স্যার হ্যাঁ হ্যালো বলছিলাম যে ফ্রি ক্লাস যেগুলো হয়ে গেল স্যার, সেগুলো তো আর ওই পেড ক্লাসগুলো হচ্ছে না তো? না, এগুলো আমরা পরিপূর্ণরূপে করিয়েছি, লাস্টে আমরা দেখে নেবো একবার, অসুবিধা যদি হয় থাকে কিছু সেগুলো আবার একবার ক্লাসে আলোচনা করে নেবো, অসুবিধা কি আছে? আর বলছিলাম যে স্যার 9-10 এর ক্লাসটা কি আলাদা হবে না, না 11-12 আর 9-10 একসঙ্গে হবে? যে টপিকগুলো একসঙ্গে রয়েছে সেই টপিক আমরা একসঙ্গে করব, যে টপিক আলাদা সেইখানে 11-12 আলাদা ক্লাস করবে। কিন্তু স্যার যে মানে 11-12 আমরা তো 9-10 এ বসবো, তার জন্য তো আমাদের 9-10 এর ক্লাসটা তো একান্ত প্রয়োজন। আরে টপিকে 9-10-11-12 এর কোশ্চেনের ওরকম বিরাট কিছু মানে ফারাক হয় না ওরকম টপিকে। এটা ওরকম দেখতে শোনা যায়। যে টপিকের যখন ক্লাস হচ্ছে, তুমি ভাবো যে যখন কোনো একটা আমি গল্প পড়াচ্ছি সেটা কি মানে 11-12-9-10 এরকম ভাবে আলাদা হবে? সব তো এমসিকিউ কোশ্চেন হবে ওখান থেকে, ওরকম হয় না। আচ্ছা হ্যাঁ মনোজ ঢালি, তুমি অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করছো, বলো। হ্যাঁ নমস্কার, বলছি যে আমি চাইছিলাম বা অনেক ক্ষেত্রে অনেকেই চাইবেন এটা, যে শুধুমাত্র মক টেস্ট দিতে, ক্লাস ধরুন যারা করবে না বা পেইড ব্যাচে থাকবে না, শুধু মক টেস্ট দেওয়ার কি কোনো আলাদা ব্যবস্থা আছে? বা সেক্ষেত্রে কোর্স টেস্টের কোন শোনা যাচ্ছে না প্লিজ? আমরা এখনো সেরকম কোনো ব্যবস্থা করে উঠতে পারিনি। আমরা যারা করাই তারা সবাই মূলত টিচার, হ্যাঁ আমাদের প্রফেশনাল ওরকম ব্যাপার নেই, তো যার জন্য যে এখনো আমরা ভেবে উঠতে পারিনি যে ওটা আলাদা মানে করার স্কোপ আমাদের হবে কিনা, ঠিক আছে? যদি হয় আমরা জানাবো, ঠিক আছে? এখনো সেরকম কোনো আমাদের ইচ্ছা নেই বা আমাদের যদি রাখেন খুবই আসলে সুবিধা হতো। না শুধু নোটস, আরেকজন এসএমএস করেছো শুধু নোটস কেনা যাবে কিনা, নোট বিক্রি আমরা করি না, ওটা আমাদের ট্যাগ লাইনও নয়, মানে আমাদের খুব খারাপ লাগা আছে। সম্ভবত শিব শঙ্কর কথা বলছে, কথা হ্যাঁ বোঝা যাচ্ছে না। হ্যাঁ চিন্ময় বলো। হ্যাঁ
হ্যাঁ স্যার বলছিলাম স্যার এই কিছুদিন আগে আপনার হ্যাঁ একটা ক্লাস বলছেন করছিলাম স্যার ধোনি। ওই যে অ্যাপগুলো হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ চিন্ময়, এক মিনিট। হ্যাঁ বলো, শিবশঙ্কর বলছিলাম বলছিলেন বোধহয়। হ্যাঁ হ্যাঁ স্যার আমি বলছিলাম ওই অ্যাপে যে পরীক্ষা দিচ্ছি এবার খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে র্যাঙ্কটা, কিন্তু কতজন পরীক্ষা দিচ্ছি আমরা সেই সংখ্যাটা যদি ইয়ে করা হয় খুব ভালো হয়, দিলে আমাদের একটা অবস্থান সম্পর্কে আমরা একটা সচেতন হতে পারবো। সব আছে তো, তুমি ভালো করে খেয়াল করতে পারোনি তাই। দেখবে যখনই পরীক্ষা সাবমিট করবে তখন প্রথমত ফার্স্ট 3 জন যারা আছে তাদের একটা বোর্ড লিস্ট হয়, হ্যাঁ ওটা তো দেখাচ্ছে, তার নিচে দেখবে পরপর লিস্ট